হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার সাথে তো বিশাল ক্রাইসিস হয়ে গেছে। আমার পিসির একটা পার্টিশনের ডাটা ফুল মিসিং। আল্লাহ আকবার। ওইটাতে আমার বিজনেসের ডাটা ছিল এন্ড হচ্ছে কিছু ডিজাইনের ডাটা ছিল আর কি। ডাটা মিসিং। এখন চেষ্টা চলতেছে রিকভারির, দেখি কতটুকু কি বের হয়। আর কি হার্ড ডিস্কের মধ্যে ডাটাটা শো করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ডাটাটা আমি দেখতেছি না আর কি। স্টোরেজ ফুল দেখাইতেছে, কিন্তু ভিতরে কোনো ডাটা নাই। তো এটারই রিকভারে ট্রাই করতেছি, দেখি কি হয়। কোনো ভাইরাস অ্যাটাক বা কোনো কিছু তো ভাইরাস 100%। ভাইরাস কিনা? বুঝিনি ভাইয়া। মানে ভাইরাস কিনা, ভাইরাসের অ্যাটাক কিনা? ভাইরাস অ্যাটাকি টাইপ হইতে পারে, কিন্তু এটা হইতেছে কি, আমার মোবাইল, আমার ল্যাপটপ এন্ড আমার ডেস্কটপ তিনটা একসাথে সিস্টেম ক্র্যাশ করছে। তিনোটার সফটওয়্যার এট এ টাইম চলে গেছে, দুইটার উইন্ডোজ গেছে, আমারটার আমি তো শাওমির ফোন ইউজ করি, শাওমির যে এমআই ইউআই ওটা ক্র্যাশ করছে। তিনটা ডিভাইস একসাথে ক্র্যাশ একই দিনে। সেটা হচ্ছে বুধবারে রাতের, সরি, লাস্ট মঙ্গলবারে। আহ, মঙ্গলবার বুধবার, হ্যাঁ মঙ্গলবারে, লাস্ট মঙ্গলবারে ক্লাস নেওয়ার ঠিক পর পরই রাতের বেলা সম্পূর্ণ সিস্টেম ক্র্যাশ। এখন এরপরে ঠিক করতে করতে শুক্রবার হইলো। এখন দেখি, যখন ওগুলো সবকিছু ঠিক হয়েছে, এখন দেখি হচ্ছে আমার ইয়ার একটা ডাটা নাই, একটা হার্ড ডিস্কের পার্টিশনের ডাটা মিসিং। পুরা লাইক ভয়ানক কি অবস্থা। আমাদের উইন আমাদের কি অ্যান্টিভাইরাস ইউজ করলে কোনো, পেইড অ্যান্টিভাইরাস ইউজ করলে কি? অ্যান্টিভাইরাস কোনো কাজ করে না ভাই। আচ্ছা অ্যান্টিভাইরাস আচ্ছা বর্তমানে শুধু শুধু এই যে দেখেন, এটা হচ্ছে ওই পার্টিশনটা, সব আচ্ছা আচ্ছা। ডাটা দেখাইতেছে কিন্তু। কিন্তু আমি হ্যাঁ যদি হ্যাঁ ইয়াতে যাই, এই যে পোর্টেবল, তাই তো, এই যে পোর্টেবল, আমি যদি হ্যাঁ। ঢুকি, দেখাইতেছে কি প্রায় কিন্তু অর্ধেকের একটু কম হচ্ছে হুম। ভরা। ভিতরে শুধু এটা যদি সাইজটা দেখি, এটা সাইজটা মাত্র হইতেছে কত, 30 জিবির মতো, 16 জিবি বা 17 জিবি। বাকি ডাটা কই নাই। এন্ড ভিউয়ে যাওয়ার পরে শো হিডেন ফোল্ডার, হিডেন ফোল্ডার অন, কিন্তু কোনো ফোল্ডারই নেই। এইখানে আপনাকে ওই যে রিসাইকেল বিন একটা দেখাচ্ছে না? ভাই আমার মনে হচ্ছে এটা আপনি হচ্ছে বিভিন্ন ডাটা রিকভারি টুলস আছে না, ওগুলা ইউজ করে দেখেন কোনো ডাটা পান এই কি। যে অলরেডি, এই যে অলরেডি চলতেছে, দেখেন আমার এসডি কার্ড, কি কি ফোল্ডার মিসিং, প্রোগ্রাম ফাইল মিসিং, ফোন 16/8/2025 এটা মিসিং, দেন হচ্ছে প্রোডাক্ট ফুটেজ মিসিং, এই ফোল্ডারগুলো আমার মিসিং। এই ফোল্ডারগুলো রিকভারে পাইছি, এখন হচ্ছে এই যে এটা 100% হইলে রিকভার করব। আস্তাগফিরুল্লাহ। মিসিং ফাইলগুলো পাওয়া গেছে? হ্যাঁ, মিসিং ফাইলগুলো পাইছি, কারণ হচ্ছে যেহেতু আমি কি করছি, আবার সিস্টেম ক্র্যাশ করার সাথে সাথে এসএসডিটা ছাড়া যা হার্ড ডিস্ক আমার পিসিতে লাগানো সব খুলে ফেলছি, যখন দেখতেছি ঝামেলা করতেছে। আচ্ছা, উফ। আপনার মাঝে মধ্যে দেখেন না, ক্লাস চলাকালীন অবস্থায় আমার পিসি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার আমি জয়েন করি, এটা লাস্ট আপনার হয়তো বা দুই একবার পাইছেন, যে ক্লাস হুম চলতেছে হ্যাঁ চলতেছে হ্যাঁ হঠাৎ হ্যাঁ করে হ্যাঁ। সিস্টেম বন্ধ হয়ে গেছে। এটার প্রবলেমও সলভ। আমার পিসি মোটামুটি কত, অনেকক্ষণ ধরে অন, অনেকক্ষণ বলতে কি সকাল থেকে মনে অন করে রাখছে, এখন পর্যন্ত আমি অফ করি নাই। এটার অ্যাকচুয়ালি কি সমস্যা হয়েছিল? ভাই আমি জানি না, খুব সম্ভবত আমি হ্যাকিং এর শিকার হইতে পারি, যেটা আমার কাছে মনে হচ্ছে। দাঁড়ান আমি আপনাকে দেখাই, টাস্ক ম্যানেজারে গেলে দেখবেন আমার পিসি কতক্ষণ ধরে অন। সিস্টেমটা একটু হ্যাং করতেছে, কারণ ওই যে ডাটা রিকভারি চলতেছে তো। আমার মনে হয় আপনি হ্যাকিং এরই শিকার হয়েছেন। আমার টুইটার অ্যাকাউন্ট এন্ড আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকবার লগ ইনের ট্রাই হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে পারে নাই। কারণ আমার যেই পরিমাণ সিকিউরিটি দেওয়া ওগুলোর মধ্যে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে, ওই সিকিউরিটি দিয়ে অ্যাকচুয়ালি ওরা কিছু করতে পারবে না। আচ্ছা, আমারটা হচ্ছে এখানে শো করতেছে কত, 6 ঘন্টা 1 মিনিট। এখানে এখানে হয়তো আমি পিসি মাঝখান দিয়ে রিস্টার্ট দিছিলাম বা কিছু, এখানের মধ্যে হচ্ছে আমার পিসি মোটামুটি 24 ঘন্টার উপরে অ্যাক্টিভ, অন। শুক্রবার, সরি, শুক্রবার রাত থেকে অন আমার পিসি, এটা অফ করি নাই আমি। এখন পর্যন্ত ক্র্যাশ করে নাই কোনো কিছু, এন্ড উইন্ডোজ 11 চলতেছে, সবকিছু চলতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, মনে পড়ে যে আমারটা উইন্ডোজ 11 এর আপডেট নিতেছে না। হুম হুম আপডেটটা লক হয়ে গেছিল, হুম। 24H2 থেকে লক। ওইটাও ওই কারণেই হয়েছে, যে আমারটা কোনো সিস্টেম আপডেট থেকে শুরু করে সব ব্লক হয়েছিল, সিকিউরিটি আপডেটও নেয় নাই, কিছু তো হয়েছে। এন্ড ফাইনালি হচ্ছে গেছে। আচ্ছা, বাই দ্য আমার ওয়ে, একটা জিনিস বলি, হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া, তারপরে বলতেছি, আমার তো সমস্যা নেই। প্রবলেম দেখা দিছিল, তো ওই যে আপনার স্ক্রিনশট দেখাইছিলাম যে হ্যাঁ হ্যাঁ। আপডেট নিচ্ছে না উইন্ডোজ। হুম পরে হুম। সবকিছু ই করে পার্টিশন পার্টিশন ডিলিট করি নাই, বাট ফরম্যাট দিয়েছিলাম সব, আচ্ছা। দিয়ে আবার নতুন করে উইন্ডোজ মারছি, মারা হ্যাঁ। এখন সবকিছু ওকে। বাট আচ্ছা, আবার একটা নতুন আপডেট আসছে, এই আপডেটটা এখনো দিচ্ছি না।
একটু ওয়েট করেন, উইন্ডোজের আপডেট গুলো এখন একটু ওয়েট করেন, ইনস্ট্যান্ট দিয়ে দিয়েন না। হুম হুম। উইন্ডোজের আর আপডেট গুলো এখন একটা আপডেট আসছিল, এসএসডি আপনার খুব ক্র্যাশ করে, সমস্যা করে হ্যাঁ এসএসডি। হ্যাঁ, ওই যে সিকিউরিটি প্যাচ আপডেট আসছিল একটা, ওইটাতে একদম এসএসডি শেষ। এন্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের অনেকেরই একটা কোয়ারি ছিল যে উইন্ডোজ 10 তো বন্ধ হয়ে গেছে, তাই না? এখন আপনার বাসার পিসি বা আপনার ল্যাপটপটা ধরেন 6 জেন, উইন্ডোজ 11 সাপোর্ট করে না। এখন তাইলে কি করবেন? একটা ইজিয়েস্ট সলিউশন আছে, লাইক আমি আমার ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 11 ইনস্টল করছিলাম, কিন্তু ল্যাপটপের মধ্যে তেমন একটা মজা পাইনি। উইন্ডোজ 11টা চালা, স্ক্রিন ছোট তো, উইন্ডোজ 11টা বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। তারপরও কারো যদি উইন্ডোজ 11 ইনস্টল করার ইচ্ছা থাকে, যে ভাই আমার পিসি যেহেতু উইন্ডোজ 10 এর সিকিউরিটি আপডেট সব বন্ধ হয়ে গেছে, আমি আমার পিসিতে হচ্ছে মোটামুটি ধরেন আপনার 5th জেন i5 ধরে নেন, আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে চাচ্ছেন, আপনাকে একটা ওয়ে বলে দিব, আপনি ওই ওয়েতে ইনস্টল করবেন, ইজিলি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল নিবে। এন্ড বেশি না ভাই, আপনি হচ্ছে এলটিএসি আইওটিটা নেন, আপনার লো এন্ড থেকে লো হার্ডওয়্যার পর্যন্ত আরামসে চালাইতে পারবেন। কিছু দরকার নাই, আমি বলি রিফিউজ নামে একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে জাস্ট আপনি আপনার পেন ড্রাইভকে উইন্ডোজ 11-এ বুটেবল করে নেবেন, কিচ্ছু যাবে না। আপনার আপনার যদি কোড টু ডুও হয়, 2 জিবি র্যামও হয়, তাও দেখবেন সুন্দর মতন উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে। হুম। খুব ইজি সেট। এখন এই জিনিসটা আমি জানতাম না, আমাকে এক ভাই জানাইছে, ওই যে যার থেকে আমি ল্যাপটপ আনি আর কি, ওই ভাই বলছে ভাই কোনো সমস্যা নাই, আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে কি, পরে ওনার থেকে আমি বিষয়টা রুহুসতেও করা জানলাম। যায়, রুহুসতেও আমি করা যায়, করছি কিন্তু ওইটাতে। হ্যাঁ, আপনার হচ্ছে যদি সমস্যা করে তখন যে হচ্ছে ব্যাকআপ বলতেছিলাম আমি। আচ্ছা, রুফুজের সমস্যা হচ্ছে কি, রুফুজ সমস্যা করে এটা হচ্ছে আপনার পেন ড্রাইভ খায় ফেলে, যদি আপনি ওই আইএসও ভেন ফাইলটা। আপনি ভেন্টো ইউজ করলে কিন্তু এই সমস্যা পাবেন না। ভাই, বাংলাদেশে আপনি অথেন্টিক পেন ড্রাইভ পাবেন কিনা এটাই তো সবচেয়ে বড় বিষয়, যদি অথেন্টিক পেন ড্রাইভ না হয়, আপনি যেটাই দেন ওভারহিটের কারণে পেন ড্রাইভ নষ্ট হয়ে যায়। ওইটা যখন ইয়া করে পেন ড্রাইভ অতিরিক্ত হিট করে, মানে ওই তখনই যায় শেষ, ডেড। জাস্ট বলগুলা ছেড়ে দেয়, যে আইসির যে বলগুলো থাকে নিচে, লেগগুলা ছেড়ে দেয়, তখন হচ্ছে আপনার পেন ড্রাইভটাই ডেড। হুম তো হুম আপনি বুটেবল করতে গেলে আপনার পেন ড্রাইভ মাস্ট বি ঝামেলা করবেই, যদি আপনার হুট করে কারেন্ট চলে যায় ওই পেন ড্রাইভ শেষ। আপনার অল টাইম ইয়া থাকা লাগবে, বেটার হয় আপনি যদি কোনো ল্যাপটপ বা কিছু দিয়ে যদি একটা ইয়া প্রোগ্রাম বানিয়ে নিতে পারেন, জাস্ট একটা পেন ড্রাইভ যেটাতে শুধু আপনার উইন্ডোজ থাকবে, লাইক আমার যেরকম এখন একটা আছে উইন্ডোজ 11 এর পেন ড্রাইভ। তো এটা আমার শুধু উইন্ডোজই থাকবে আর কিছু থাকবে না, এরকম রেখে দিলে আপনাদের সবার জন্যই মোটামুটি ভালো আর কি। ঠিক আমি আছে। রাখছি একটা ব্যাকআপ হিসেবে। আহ, আমি ভাই এর আচ্ছা, থেকে এর হ্যাঁ, সাইমা আপু কি অবস্থা? এই তো ল্যাপটপ থেকে তো জয়েন করলাম, কিন্তু প্রবলেম হচ্ছে সাউন্ড শুনতেছি না। সাউন্ড শুনতেছেন না? সাউন্ড ড্রাইভার মনে হয় আপডেট না হয় না নাই না, এখনো। হতে পারে। মানে এই সাউন্ড যে ড্রাইভার এখনো সামনে আপডেট দেখেন হয়। এই যে উপরে টি আমি লেখা আপনাকে যেটা বলি ওটাকে কি আমি আপনাকে বলি বলেন? আপু, আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিবেন যে হচ্ছে এইচপি এলিটবুক 845G8 ড্রাইভার। তো ওইখানে এইভাবে না দিয়ে আপনি হচ্ছে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্টটা ডাউনলোড করবেন, আমি চেষ্টা করব সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের ইএক্সি ফাইলটা আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য। ওইটা যখন আপনি ইনস্টল করে নেবেন, ওইটা ইনস্টল করার পর আপনার বিষয়টা এরকম হবে, ওইটা জাস্ট অন করবেন, আপনার ল্যাপটপে যেসব ড্রাইভার প্রয়োজন এবং যেসব ড্রাইভার জি, মিসিং, ওই ড্রাইভারগুলো সে অটোমেটিক ইনস্টল করে ফেলবে। তবে আপনাকে নেক্সট নেক্সট একটু কমান্ড দিতে হবে আর কি, এই। বুঝতে তাহলে পারছি। হচ্ছে হয়তোবা আজকে তো ফার্স্ট পাইলেন, আর আমি ভুলে গেছিলাম, আমি তো সবকিছু অফলাইন হ্যাঁ ইনস্টল হ্যাঁ করছি। আমি অনলাইনে বা আমি কোনো ইয়া কানেক্ট করি না, ইন্টারনেটে কানেক্ট করি না, এই জন্য আমার এই জিনিসটা মিস হয়ে গেছে। এই হচ্ছে হ্যাঁ, সমস্যা, আমার সমস্যা এক নেই, সপ্তাহ ঠিক ধরে করে দিব। কানেক্ট হচ্ছে না। সমস্যা নেই, এখান আচ্ছা থেকে ঠিক আচ্ছা, করে দিব। ওই এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করব? হ্যাঁ, এটা ডাউনলোড করবেন, এখন না, ক্লাস টাইমে করেন, ক্লাসের পরে করেন। ওইটা থাকলে আচ্ছা, আপনার পিসিতে এমনিতে যা যা ল্যাপটপ থেকে সাউন্ড শুনতেছি না, তো আমি এখান থেকে লিভ নিচ্ছি, ফোন থেকেই আহ, করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ফোন থেকেই বললাম। করেন, সমস্যা নেই, ফোন থেকেই করেন, প্যারা নাই। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে তোফাইল ভাই, আমি তো আরো এক স্টেপ আগে এক কাজ করছি, সেটা হচ্ছে যে আমার একটা এসএসডি আছে 128 জিবি, আর কি এটা মাথার মধ্যে ঘুরতেছে, এখনো করি নাই, এই যে এটা, এই যে 128 জিবির একটা এসএসডি আছে আমার কাছে, আমি এটা ফাইল এটা খালি করে এটার মধ্যে আমি অলরেডি একটা উইন্ডোজ দিয়ে রাখবো, এটা ব্যাকআপ। এটার মধ্যে কিচ্ছু থাকবে না, জাস্ট আমি উইন্ডোজ একটা ইনস্টল করে এটা রাইখা দিব। যদি কোনো কারণে আমার ল্যাপটপ ক্র্যাশ করে বা পিসি ক্র্যাশ করে, জাস্ট এসএসডিটা প্লাগ ইন করে আমি আমার জাস্ট কাজটা চালায় ফেলবো, এটা জাস্ট একটা ফ্রেশ উইন্ডোজ থাকবে, এরকম একটা প্ল্যান করতেছি। তাই? জি ভাইয়া, কথা বুঝি নাই। না না, এটাই এটা ওটা করলেই ভালো হবে। এটা একটা বেস্ট ওয়ে। আর এই এই 128 জিবি ভাই আমার হচ্ছে, এখানে দেখেন, এখানে 1 টেরাবাইট, এখানে 1 টেরাবাইট, ল্যাপটপ একটা 1 টেরাবাইট,
এই 3 টেরাবাইটের মাঝখানে এই 128 জিবিতে আমি করবোটা কি? সো এটা আমি ইয়া হিসাবে অ্যাজ এ পোর্টেবল হিসাবে আমি নিয়ে নিবো আর কি, করে ফেলবো। এই একটা মাথার মধ্যে প্ল্যান ঘুরতেছে। যাই হোক, আমরা হচ্ছে আজকে ক্লাসের দিকে আগাই। আমার এই ব্যাকগ্রাউন্ডে যা কাজ চলতেছে চলুক, ওগুলো কোনো সমস্যা নাই। ক্লাস মডিউল যদি ওপেন করে, আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 3 মেবি, আমি একটু মডিউলটা দেখি। হ্যাঁ, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। সো কোর্স মডিউলটা ওপেন করি। কোর্স মডিউলটা তো আপনাদেরকে দিয়ে দিছিলাম, তাই না? জি। আচ্ছা, তাহলে তো হয়েছে, সবার কাছেই আছে অ্যাভেলেবেল। এটা কেটে দিই, এটা আজকে দরকার নেই। ওপেন উইথ মাইক্রোসফট এজ দিয়ে দিই, দেখি। কি রে ভাই, কোনোটা দিয়ে তো মডিউল অন হয় না। আচ্ছা, সমস্যা নেই, হবে হবে। একটু ল্যাগ দিতেছে, দেখি। এই যে ওপেন হয়েছে। হ্যাঁ, 100 বার ওপেন হোক, একবার হইব না। আচ্ছা, যাক, সমস্যা নাই। আপনাদের ক্লাস নাম্বার 4-এ হচ্ছে গিয়ে, ওয়াও, বিজনেস কার্ড ডিজাইন। আপনাদের ল্যান্ডস্কেপ ডিজাইনটা বাকি ছিল যতটুকু আমার মনে আছে, তাই তো? ল্যান্ডস্কেপ ডিজাইনটা বাকি ছিল। এখন ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে আপনারা যেটা করতে পারেন, আজকে আজকে আগে ল্যান্ডস্কেপ ডিজাইনটা ক্লিয়ার করি, দেন হচ্ছে আমরা ইয়াতে যাবো না, মডার্ন বিজনেস কার্ড হোক, ব্লা ব্লা ব্লা, যেটা হোক যাবো না। সো আমরা ল্যান্ডস্কেপ আর্টের মধ্যে আমরা যেটাকে কাউন্ট করতে পারি, আপনি ধরেন কোনো ওয়ালপেপার ডিজাইনের জন্য কথা বলতেছে, অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপ ডিজাইন অ্যাকচুয়ালি কেউ করায় না। সো আমরা হচ্ছে মোবাইলের ওয়ালপেপার থাকে বা হচ্ছে পিসির যে ওয়ালপেপার গুলো থাকে, এগুলো আমরা চাইলে ডিজাইন করতে পারি। এন্ড ওইটারে নিয়ে আবার ফটোশপে গিয়ে আমরা যদি কোনো একটু টেক্সচার, গ্রেইন টেন অ্যাড করতে চাই, সেই জিনিসগুলো আমরা করতে পারি স্টেপ বাই স্টেপ। তো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি ফার্স্টে। সবাই তো মনে হয় মোটামুটি জয়েন করে ফেলছে। 30 জন, 29 জনের মতন জয়েন করছে, এটা অন হইতে হইতে। আচ্ছা, মিম আপু কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করে রাখছেন। ভাইয়া, যদি একটু দারাজের ওই লোগোটা একটু বানিয়ে দেখাবেন, আমি আসলে অনেক ট্রাই করছি, হচ্ছিল না। দারাজের লোগো? দাঁড়ান। বিকজ আমি যখন ওই যে রিফ্লেক্টটা করতেছি, রোটেট যেটা আর কি, রিফ্লেক্ট, হ্যাঁ, ওইটা হচ্ছে না। মানে 0 ডিগ্রিতে দিচ্ছি, তাও হচ্ছে না। মানে আমারটা বক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে ক্লাসের লাস্ট আমাকে একটু মনে করা দিন। আপনাদের তো 10টায় হ্যাঁ, ক্লাস শুরু হয়, সমস্যা নেই। ক্লাসের শেষের টাইমে অনেক টাইম থাকে, তো সমস্যা নেই, ওই টাইমে আমাকে একটু মনে করা দিন আবার, ঠিক আছে? ওকে ওকে টপিকটা আগে রেখে দিই, তারপর আপনার একটা সলিউশন দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা নর্মালি যখন ল্যান্ডস্কেপ আর্টে যাব, ল্যান্ডস্কেপ আর্ট কিন্তু মাস্ট বি ডিজিটালি ইউজ হয়। এটা ইয়াতে প্রিন্টের কোনো কাজ এটাতে নাই, কিন্তু অনেকে আবার আছে যে ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেন এইটাকে হচ্ছে প্রিন্ট করায় ওয়ালপেপার হিসাবে, লাইক দেয়ালে লাগাইতে পারে, অথবা ওই যে আমরা ছোট ছোট পিভিসি বোর্ডের মধ্যে যেগুলা দেখি আর কি, ওগুলা। এখন সেই ক্ষেত্রে আপনি কি সিএমআই কে ইউজ করবেন? অবশ্যই না। রিজন হচ্ছে, এই ধরনের যে ডিজাইনগুলো যখন প্রিন্ট হয়, এগুলো 8 জিবি কালার মোডেই থাকে, এন্ড 8 জিবি কালার মোডে এটা প্রিন্ট হয়, যাতে কালারটা খুব গ্লসি আসে। সেম ডিজাইনটা আপনি যদি সিএমআই ক্ষেত্রে করেন অ্যান্ড ওই টাইপের ইয়াতে যদি প্রিন্ট হয়, ধরেন পিভিসি বোর্ড বা এই টাইপের যদি প্রিন্ট হয় সিএমআই কে কালার মোডে, তখন বিষয়টা এরকম হয় যে এটা একটু ঘোলাটে ঘোলাটে লাগে। কিন্তু আপনারা মার্কেটে একদম নর্মাল যদি লোকাল থেকে লোকাল প্রোডাক্টও যদি যান, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার ইয়াটা যে কোনো ওই ওয়ালপেপার বলেন বা যে কোনো হচ্ছে ইয়াটা ওয়ালের যে কি বলে এটারে, আমি ভুলে গেছি, ওয়ালের মধ্যে ওয়াল হ্যাঙ্গিং কিছু পোস্টার টোস্টার লাগায়, ওই জিনিসগুলো দেখবেন যে খুব গ্লসি চকচক করতেছে। এখন সিএমআই কে কালার মোড এটা ইম্পসিবল, হবে না, হবে কিন্তু উপর একটা পলি লাগাইতে হবে। আর আরজিবি কালার মোড প্রিন্টের সময় এরকম কালারফুল আসবে। তো আমরা যদি হচ্ছে নর্মালি 8 জিবি কালার মোডেই কাজটা করবো, তো আমরা এখান থেকে ওয়েবে চলে যাব। আচ্ছা, আমি একটু সবকিছু হাইড করে নিই, ভিডিও প্যানেলটা হাইড করে নিই, এন্ড হচ্ছে ইয়ার প্যানেলটা আমি হাইড করে নিই, আর এটাকে একটু ছোট করে নিই। ওকে, ছোট হয়েছে। আচ্ছা, এইখান থেকে আমরা কোনটা নিব? ধরেন আমরা ডেস্কটপের জন্য কোনো কিছু ডিজাইন করতেছি, আমাদের ডেস্কটপের ওয়ালপেপারের জন্য কিছু ইউজ করতেছি। সো আমরা ওয়েব লার্জে নিতে পারি 1920 x 1080। সো আমরা এখান থেকে ওয়েব লার্জটা সিলেক্ট করলাম, এন্ড অটোমেটিক দেখেন এখানের মধ্যে সবকিছু কি সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু অ্যাজ ইট ইজ সেট আপ হয়ে গেছে। লাইক 8 জিবি কালার, দেন এখানের মধ্যে আপনার এই যে ওয়েবসাইটের যে সাইজটা, সরি, আমাদের আর্টবোর্ডের যে সাইজটা, দেন হচ্ছে কোন কালার মুডে থাকবে বা আর ডকুমেন্টটা কোন সাইজে থাকবে, সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে, এটা পিক্সেলে।
পিক্সেল সেট আপ হইলো, সবকিছু হইলো, এখানে আমাদের কোনো ব্লিড টিডের দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলাম এন্ড এই তো। আচ্ছা আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করে নিই, আমার এখানের মধ্যে রিসেট করা তো সবকিছু, বর্তমানে কিছুই অ্যাকচুয়ালি নাই। ইউজার ইন্টারফেস হোয়াইট, হোয়াইট, আচ্ছা এটা ডার্ক করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, কন্ট্রোল টি, উইন্ডো থেকে হচ্ছে অ্যালাইন, উইন্ডো থেকে হচ্ছে স্ট্রোক। গুড, গুড টু গো। আচ্ছা এখন, আচ্ছা সবার মাইকটা একটু অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্লাসের মধ্যে কোনো এক্সট্রা নয়েজ আসবে না, বা আমি সবাইকে সমস্যা মিউট নাই, করে। আমি কোর্সিয়ারের মাইক। আচ্ছা সবাই, আমি সবার মাইক অফ করে দিলাম। মাসিক ভাই মনে হয় কিছু বলতে চাইছেন, আমি পরে শুনবো না কথাটা। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনার চ্যাট বক্সে জানাবেন, ওকে? আমি চ্যাটটা ওপেন রাখতেছি এন্ড ফ্লোটিং উইন্ডোটা অফ করে দিতেছি। ওকে, আচ্ছা এই তো গেল। এখন এটা আমাদের আর্টবোর্ডের সাইজ, এটার মধ্যে আমরা একটা ল্যান্ডস্কেপ আর্ট করব। এখন ইলাস্ট্রেটরের ল্যান্ডস্কেপ আর্ট গুলো কিরকম হইতে পারে, ধরেন আমরা যদি সার্চ করি ল্যান্ডস, ল্যান্ডস্কেপ আর্টে যদি যাই, ইমেজে যাই, সো এগুলা ল্যান্ডস্কেপ আর্ট অ্যাকচুয়ালি, এগুলা ফটোশপের আর্ট হইতে পারে বা রিয়েলিস্টিক হইতে পারে। আমরা জাস্ট এখানে যদি ইলাস্ট্রেটর দিয়ে দিই, ইলাস্ট্রেটর দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখেন এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ আর্ট। এন্ড এই ডিজাইন গুলো কিন্তু আপনি চাইলে বানায় সেলও করতে পারেন, এগুলো সেল আছে, এগুলো সেল হয়। দেন এইটা একটা ল্যান্ডস্কেপ আর্ট, এটারও সেল আছে, এগুলো সেল হয়, সোজা কথা। তো আপনারা চাইলে এই ধরনের ডিজাইন গুলো ক্রিয়েট করতে পারেন। আমি এত হাইলি ইয়াতে যাব না, আমি একদম নর্মাল একটা, ধরেন যে দেখে দেখে একটা কপি করে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এটাকে করতে পারেন, ঠিক আছে? সো নর্মালি কোনটাকে নেওয়া যায়? উম, এটা বেশি ইজি হয়ে যায়। আচ্ছা এইটারে নেই, কপি ইমেজ, এটাকে রাখলাম, দুইটা মিলে রিক্রিয়েট করি একটা কিছু, এইটাকে নেই, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এই দুইটাকে মিলে আমরা রিক্রিয়েট করব, ঠিক আছে? রিক্রিয়েটের জন্য আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই একটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা ইয়া নিব। আচ্ছা এখানে ইয়া আছে, ইয়ার জন্য হয় না, আমরা আর্টবোর্ডের সাইজ মতন একটা ইয়া নিলাম। ওকে, এন্ড আমরা এখান থেকে হচ্ছে ওরে কন্ট্রোল টুলবার হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা এটা আমরা একটা সাইজ নিলাম, এখন এইটা থেকে আমরা কালারটা পিক করি। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু যদি আমরা এই কালারটা নিই, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে, আপনাদেরকে গ্রেডিয়েন্ট দেখানো হয়েছে। ধরেন আমি গ্রেডিয়েন্ট কালারই নিব এখানের মধ্যে, সো নর্মালি আমি হচ্ছে গ্রেডিয়েন্টটা অন করে এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, গ্রেডিয়েন্ট কালার দিলাম এন্ড এইখান থেকে এই বরাবর একটা ড্র্যাগ করে জাস্ট এটাকে ফ্লিপ করে দিই। ফ্লিপ করার পর আমাদের যে ব্ল্যাক পার্টটা আছে এই কালারটাকে জাস্ট সিলেক্ট করে আই ড্রপার টুল নেই, নিয়ে জাস্ট আমি এখানে সবচেয়ে ডিপেস্ট পার্টের কালারটা নিয়ে নিই। ওকে গুড, সো আমি এখানের মধ্যে একটু কালারটা অ্যাডজাস্ট করে দিলাম। এইবার হচ্ছে আমার বাকি পার্টগুলো নেওয়ার পালা। তো বাকি পার্টগুলো নিতে গেলে আমাদের হচ্ছে এখানে কি হিল নিতে হবে, তাই তো? এখানে পাহাড়গুলো আছে, বা এটা তো হচ্ছে জাস্ট স্ট্রোক লাইন দিয়ে নিছে বা পেন টুল দিয়ে নিছে। আমি যদি একদম পাহাড় যদি চাই, সো আমরা জাস্ট হচ্ছে ব্রাউজারে যাব, এখান থেকে ফ্রি পিকে যাব, অন্য একটা ট্যাবে ফ্রি পিক ওপেন করি, কারণ আজকে আপনাদেরকে এই লোকের অ্যাকাউন্ট নিয়ে একটু ডিসকাস করব। হিলে যাব, এখান থেকে হচ্ছে আমরা ভেক্টর সিলেক্ট করব, সিলেক্ট করার পরে
সিলেক্ট করার পরে এখানের মধ্যে লাইসেন্সটা ফ্রি করে নিই, দেখি কি কি আসে। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। আচ্ছা, এইটা দিয়ে করি, এটা দিয়ে ভালো হবে। সো আমরা নর্মালি এখান থেকে ইপিএস ফাইলটা ডাউনলোড করি, যেটা আমাদের ইলাস্ট্রেটর ফাইল। আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল যে ইলাস্ট্রেটর, ইপিএস, পিডিএফ এন্ড হাবিজাবি অনেক ধরনের ফাইলই আছে। তো এটা হয়ে যাক, একটা মিনিট, মনে হয় হয়ে গেছে। তো হয় না কেন? হয়েছে, ওপেন হইলো। আমরা এটাকে হচ্ছে কি পার্ট পার্ট করে টুকরা টুকরা করবো এখন। রাইট ক্লিক করি, আনগ্রুপ করি, আনগ্রুপ করি, দেখি কতটুকু কি আছে। আনগ্রুপ, হুম, হয়েছে। এবার আমরা জাস্ট হচ্ছে আহ, এই পার্টটাকে সিলেক্ট করে নেই, এতটুকু পার্ট সিলেক্ট করে নিব, এন্ড শিফট প্রেস করে ধরে এতটুকু পার্টকে হচ্ছে ডিসিলেক্ট করে দিব। হুম, আচ্ছা, এটা পাহাড়, এটা, 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 পাহাড়গুলো সরে আসছে, কোনটা সরে নাই? এটা হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, ওইটা পরে নেওয়া যাবে, প্যারা নাই। এটা, 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 এই পাহাড়টাকে নিয়ে আমরা হচ্ছে এখানে যাই, এখানের মধ্যে এটাকে প্লেস করি। কন্ট্রোল টি তো দেওয়া আছে, এটা কন্ট্রোল টি দিতে হবে না, আমরা হচ্ছে শিফট প্রেস করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করবো। হুম। আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করতে পারি, এটাতে কোনো আহামরি কোনো সমস্যা নাই। এন্ড আমরা যদি এটা একটু ফলো করি, এখানে পাহাড় আছে তাই তো, আমরা এখানে পাহাড় না, আমরা এখানে শুধু এই ঘাসটা ইউজ করব। ঠিক আছে, আমরা এই ঘাসটা ইউজ করতে পারি। আচ্ছা, ওখানে কিছু ইফেক্ট আছে, ইফেক্ট আমরা ইউজ না করি, প্যারা নাই। শিফট প্রেস করে ধরে, শিফট আলটা প্রেস করে ধরে যদি আমরা ড্র্যাগ করি, আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব, শিফট প্রেস করে এখানে অ্যাডজাস্ট করে দিব। গুড, গুড টু গো। আচ্ছা, সবগুলোকে ধরি, এটাকে ইয়ে করে একটু নিচে নামা দিই, ডাউন করে দিই, তাহলে আমাদের শেপটা ঠিকঠাক থাকবে। ওকে, এখানে একটা কালারের একটা ইস্যু আছে, লাইক আমি এখানের মধ্যে যে কালারটা নিয়ে করতে চাইতেছি, এখানে এই কালারটা ম্যাচ করতেছে না, সমস্যা নেই। এখানে যে গোধূলি আছে সেটা থাকুক, এই আকাশগুলো নিব না, আমরা জাস্ট হচ্ছে এই গাছটা নিতে পারি। গাছটা নিব, জাস্ট হচ্ছে আমরা গাছও চাইলে ইয়া থেকে ফ্রি পিক থেকে ডাউনলোড করে আনতে পারি বা ফ্রি পিক থেকে আনতে পারি, কিন্তু আমার আনার এখন ইচ্ছা নাই। তো যতটুকু আছে ততটুকু এটা দিয়েই করি। Okay. এটা হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দেই, এন্ড এইটাকে, সরি, এই গাছটাকে হচ্ছে ধরে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, বিং ইন ফন্ট। বিং ইন ফন্ট দিলে যেটা হবে, আমাদের যে শেপটা পিছনে ছিল সেটা সামনে চলে আসবে। আপনি চাইলে এটাকে এক স্টেপ করে আনতে পারেন। সেটা হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে যদি আপনি ব্রিং ফরওয়ার্ড দেন, তাহলে এক স্টেপ করে আগাবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে এক স্টেপ করে পিছনে যাবে। আবার আপনি যদি হচ্ছে একদম ডিরেক্ট সেন্ড টু ব্যাক বা ব্রিং টু ফ্রন্ট দিয়ে দেন, তো তখন দেখা যাবে এটা একবারে ব্যাকে চলে যাবে অথবা একবারে সামনে চলে আসবে। ঠিক আছে, সবগুলো লেয়ারের পিছনে অথবা সামনে যাবে। এটা শর্টকাটও এখানে লেখা আছে, অ্যারেঞ্জে যাওয়ার পর দেখবেন এখানে শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট ক্লোজ, এটা দিলে হচ্ছে সামনে আসবে। আর শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট ওপেন দিলে এটা পিছনে যাবে। আমরা যেমন হচ্ছে যে কন্ট্রোল থার্ড ব্রেকেট বা শুধু থার্ড ব্রেকেট দিয়ে যেমন আমরা ফটোশপে ব্রাশের ইয়াটা ছোট বড় করছিলাম, কাইন্ড অফ এরকম কিছু শর্টকাট এখানেও আছে ইলাস্ট্রেটরে। আচ্ছা, এখানে গাছ ইউজ করলাম, এখানে যদি রিয়েলিস্টিক যদি কিছু গাছ আপনি আনতে চান, সেই ক্ষেত্রে আপনি ফ্রি পিকেই পাবেন। আপনি ফ্রি পিকে জাস্ট ট্রি লিখে সার্চ দেন, অভাব নেই, অভাব নেই। আপনি যদি ব্ল্যাক ট্রি চান বা যে কোনো কিছু চান, আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে অভাব নাই, এখান থেকে আপনি জাস্ট ফিল্টার করে নেবেন ভেক্টর, এন্ড হচ্ছে লাইসেন্সের থেকে আপনি ফ্রি করে নেবেন। ওকে, তো এখানের মধ্যে আপনি মোটামুটি সবকিছুরই অ্যাক্সেস এখানে পাবেন, সব আছে। আর এটা ছাড়াও আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, লাইক হচ্ছে ভেক্টর জি।
ও সরি, ওয়াই দিই নাই। আচ্ছা, এটা তো আপনি পাবেন। এখানে আপনি যদি হচ্ছে ট্রি লিখে সার্চ দেন, এটা শুধু যে ল্যান্ডস্কেপ আর্টের জন্য বিষয়টা তা না, এখানের মধ্যে আপনার যে কোনো লোগো হইতে পারে, মকআপ হইতে পারে, অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে। ফ্রি প্লাস পেইড দুইটা ভার্সনই আছে। আপনার যদি ফ্রি প্রয়োজন হয় আপনি ফ্রি নিতে পারেন, যদি পছন্দ না হয় অন্য কোথাও পেইড ভার্সনটা খুঁজতে পারেন, হয়তো বা পেইড ভার্সনও কোনো কোনো জায়গায় ফ্রিতে পাওয়া যায় যদি আপনি প্রপার ভাবে খুঁজেন আর কি। আচ্ছা, ফ্রি পিক নিয়ে আপনাদের সাথে কথা আছে, কারণ ফ্রি পিকের থেকে প্রতিদিন একটা প্রিমিয়াম রিসোর্স আপনি এমনিতেই ডাউনলোড করতে পারেন ফ্রিতে। এটা আমার কাছে ওয়ে আছে, আমি অলরেডি আপনারা যেই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, ক্লাস রেকর্ডিং গুলো দেখেন, ওই চ্যানেলেই আপলোড দেওয়া আছে। তারপর আমি ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যে ফ্রি পিক থেকে রিসোর্স গুলো কিভাবে ডাউনলোড করতে হয়, জাস্ট ফ্রিতে, ঠিক আছে? প্রতিদিন একটা করে পারবেন, আর বেশি পারবেন না, 24 ঘন্টায় একটা। তো এটা নর্মালি গেল। আমাদের এখানে যদি হচ্ছে পাইন ট্রি যদি থাকতো তাহলে ভালো হইতো, এই গাছটা অতটা ভালো লাগতেছে না, আমি পাইন ট্রি নিয়ে আসি। এখানে যাই, পাইন, পাইন ট্রি, পাইন ট্রি, পাইন ট্রি, পাইন ট্রি, গুড, এটাই তো খুঁজতেছিলাম। ইপিএস, এটা ডাউনলোড হোক। আরেকটা নিয়ে আসি, আরেকটা এই ক্যাটাগরি আরেকটা যদি আনি, কালার 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 কাইন্ড অফ এটা ম্যাচ করে, এটা নিয়ে আসি। ইপিএস এটা ওপেন করি, ওকে দেই। এখানের মধ্যে এই তিনোটাই নিয়ে আসি, বিকজ আমাদের এটা মাল্টিপল টাইম কপি করতে হইতে পারে। আর এই গাছগুলো ডিলিট করে দিই। এই পাহাড়টাকে একটু নিচে নামায় দিই, তাহলে হচ্ছে আমাদের উপাদান। চাইলে এটাকে আমরা হচ্ছে নর্মালি একটু ওচা করে দিতে পারি, উপরে উঠে দিতে পারি। হুম। আচ্ছা, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে নেই, এটাকে জাস্ট বসাই। মাল্টিপল টাইম কপি করতে পারি একটু নিচে নিয়ে গিয়ে। ওকে, তারপর আরেকটা ছিল, এটাকে ধরে নিয়ে এখানে চাই, কন্ট্রোল জি, যেটা যেটা দরকার আমরা হচ্ছে এখানে জাস্ট ছোট ছোট প্লেস করতে পারি, জাস্ট বোঝানোর জন্য যে এই গাছটা অনেক দূরে দূরে আছে। হয়তোবা শুরুর দিকে যে কোনো ডিজাইন অতটা ভালো লাগবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে একটু হইলো জিনিসটা লাইনে চলে আসবে। যেমন এখানে গাছটা মিসম্যাচ হয়ে গেছে, এখানে গাছগুলো মিসম্যাচ লাগতেছে। তো এটাও ঠিক করার অপশন আছে। এটাকে একটু বড় করে দিই, একটু বয়স্ক গাছ যেন বোঝা যায়, আর এগুলোকে যেন একটু অল্প বয়সী গাছ বোঝা যায়, এটার জন্য এইভাবে দিলাম। দেন জাস্ট এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ইনটু ফন্ট। এখানে একটা ঝামেলা লেগে গেল, বিষয়টা হচ্ছে যে এইটা নেই, এন্ড হইতে পারে যে এটা হচ্ছে এখানে গিয়ে কার্ভ হয়েছে। নো ইস্যু, এখানে কোনো প্রবলেম নাই আশা করি। তারপরেও আমি এইখান থেকে জাস্ট এটাকে ধরে এটাকে জাস্ট একটু বড় করে দিই, একটু বড়, একদম শেষ পর্যন্ত বড়। আর আমাদের পিছনে যে গাছটা আছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, না আসলে শিফট শিফট কন্ট্রোল আর ব্রেকেট দিয়ে একটু কতটুকু সামনে আনা যায় দেখি। আচ্ছা, এটা একদম সামনেই চলে আসছে, নো প্রবলেম। তাহলে এই গাছগুলো স্কিপ করেছে, এই গাছগুলো শেপের সমস্যা। টাটা।
বড় করে দেই। And এখানে একটা দিয়ে দিই। Maybe জুম করে নেই, সামান্য একটু বড় করে দিই। দেন হচ্ছে প্লেসমেন্ট গুলোকে কারেক্ট করি। একটু জুম করে করে দেখবেন, যেমন এই যে এখানে দেখেন একটু কালার ইরোর আছে। সো নর্মালি কালার ইরোর ঠিক করতে গেলে আমরা হচ্ছে এটাকে ধরি। নর্মালি হচ্ছে পেন টুল থেকে আমরা কার্ভেচার টুলটা নেই, এন্ড আমরা এখান থেকে এগুলোকে একটু কারেকশন করে নিই। এতটুকু যথেষ্ট, এর বেশি বোঝা যাবে না। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ল্যান্ডস্কেপের মধ্যে গাছ টাছ ব্যাকগ্রাউন্ডের বসানো শেষ। এবার হচ্ছে আমাদের সূর্য বসাই বা মেঘ বসাই পাখি বসাই সেগুলো বসাবো। খুবই সিম্পল। রাইট ক্লিক করে হচ্ছে ইলিপস টুল নেই, শিফট প্রেস করে একটা সার্কেল নেই। এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অন করে এটাতে হচ্ছে দেখি গ্রেডিয়েন্টের কোন আছে নাকি। সামার, গুড। আমরা জাস্ট এটাকে ফ্লিপ করে দেই। ফ্লিপ করে দেওয়ার পরে এটার পজিশনটা এনে দেই হচ্ছে 50%-এ। সরি, এখান থেকে আমরা পজিশনটা লোকেশনটা এনে দিই 50%-এ, অ্যাঙ্কর পয়েন্টে। এন্ড এটা তো সাদা হয়ে আছে, এটাকে আমরা ইয়েলো করে দেই। অথবা এটার কালারটা একটু চেঞ্জ করতে পারলে ভালো হইতো। উম, দাঁড়ান, উইন্ডো থেকে আমরা কালার বক্সটা নিয়ে আসি। কালার কালারটা নিয়ে আসি। কালারটা আনলে আমরা যদি এখানের মধ্যে একটু করে দিই, এটা হালকা হয়ে যাবে। এন্ড সিমিলারলি আমরা যদি অরেঞ্জ কালারটাকে হচ্ছে একটু হালকা করতে চাই, এটা একটু হালকা হয়ে যাবে। আর এটার পজিশনটা একটু বড় করে দিই। এখন সূর্য যেটা হইতেছে এটা একটু বেশি ব্রাইটার মনে হইতেছে, বা এটা একটু লাগতেছে। তো এটার একটু করা যায় কিনা দেখি। আর একটু হালকা করার ট্রাই করুন। মেবি এনাফ। এন্ড এটাকে সিলেক্ট করে ধরে আমরা চলে যাবো ইফেক্টে। ইফেক্ট ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লোতে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই হচ্ছে ইয়েলো কালার বা একটু অরেঞ্জি টাইপের একটা কালারে। ওকে, আমরা ওকে দিয়ে দেই। আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, আমরা হচ্ছে অপাসিটিটা 100% করে দেই। এন্ড ব্লাডটা যদি বাড়াই কমাই, আচ্ছা ইজি সেট আপ হয়। আমি হচ্ছে যদি আর একটু অরেঞ্জি টাইপেরই কালার নেই, তাহলে হচ্ছে হয়তো বা ব্লাডটা বোঝা যাবে। ওকে দেই। আচ্ছা, এখানে হয়তো বা এইভাবে বুঝতেছেন না, কিন্তু আমি যদি এটাকে মুভ করি, মুভ করা ছাড়া দেখেন এটার কর্নারে একটা সাদা একটা ব্লার দেখা যাচ্ছে, বা একটা গ্লো টাইপের একটা ইফেক্ট দেখা যাচ্ছে। সো এই টাইপের কিছু একটা করতে পারেন নর্মালি। এন্ড এইটা হচ্ছে যদি আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, দেখেন এখানে যে ব্লাড ছিল এই ব্লাডটা এখানের মধ্যে বক্স আকার হয়ে গেছে। আমি এক্সপান্ড না করি, ব্যাকে যাই। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে কি, আমাদের সূর্য বসানো শেষ। যেহেতু আমাদের থিমটা এরকম ডে লাইটের সানলাইটের মতনই হয়ে গেছে, তো সমস্যা নেই। এবার আমাদের দরকার কি, বার্ড। এই যে দেখেন এখানে কিছু বার্ড আছে, তাই তো? আরে মাউসের স্ক্রোলটা ঝামেলা করতেছে। এটা দেখতেছি। আমরা নর্মালি এখান থেকে সেম বার্ড নিয়ে আসি। বার্ড আনার পরে এখান থেকে ভেক্টর, ভেক্টর পরে হচ্ছে ফ্রি, সবকিছু ঠিকঠাক আছে। বার্ড, 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 ফ্লাইং বার্ড। এটা ঠিক ছিল, এটা ঠিক আছে। এটা তো আরো জোস।
নেক্সট পেজে গেলে আরো পাইতে পারি, তারপর একটু দেখি যেটা আমাদের জন্য সুইটেবল হয়। আচ্ছা, ওইটার নামটা একটু ভালো করে, ফ্লাইং বার্ড, তাই তো? ফ্লাইং বার্ড লিখে সার্চ করি, ফ্লাইং বার্ড। এটা ভালো, কিন্তু পাখির পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, এগুলোর মধ্যে একটা চুজ করি, এটা নিতে পারি। আমরা হচ্ছে ইপিএস ফাইলটা ডাউনলোড করবো। ইপিএস ফাইলটা ডাউনলোড করার পর এটা দেখি তো। আচ্ছা, ডাউনলোড হোক, এটা ইপিএস ফাইল ডাউনলোড করি, আমরা এইটা দিয়ে কাজটা করি আপাতত। আচ্ছা, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা নর্মালি শুধু পাখির পার্টটুকু আমরা নিব। শুধু পাখির পার্টটা ডবল ক্লিক করতে করতে ভিতরে গেলে আপনার হচ্ছে এরকম ভাবে নিতে পারবেন। আমি এইভাবেই নিছি মূলত। আচ্ছা, পাখিটা কিন্তু কালারের সাথে ম্যাচ করতেছে না। তো পাখির আমরা কি করতে পারি, পাখির আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিতে পারি। ফুল ব্ল্যাক না দিয়ে আমরা কালার করে দিতে পারি হচ্ছে 6টা 2, 1 2 3 4 5 6, 6টা 2। তো আমাদের হচ্ছে কালারটা একটু লাইট কালার হয়ে গেল। এই তো একটু ছোট করে দেই। এইখান দিয়ে দেখা যাবে যে হচ্ছে পাখিটা উড়ে যেতেছে এরকম কিছু একটা। এন্ড আরো দেখি কিছু আছে কিনা। Good. এটাকে এখানে নিয়ে আসি, এন্ড ইয়াতে একটু বড় করে। এটা ভালো একটা ডিলিট করে দিই। সাপোজ ধরেন এখানের মধ্যে মিডলেই আমি হচ্ছে এই পাখিটা দিলাম। এবার আমাদের দরকার কি, মেঘ। এখন আমরা নর্মালি মেঘের ক্ষেত্রে কি করি, ধরেন আমি এখানের মধ্যে একটা সেম সেম কালারই নেই, বা একটু ডিপ কালার নেই। এখন আপনি মেঘ দিবেন, আপনারা অনেকেই হচ্ছে মেঘ আঁকেন কিভাবে, বা মেঘকে মনে করেন কিভাবে, এরকম একটা সার্কেল হবে হোয়াইট কালার। এইটারে মনে করেন এইখানে নিলেন, এইখানে নিলেন, এইখানে নিলেন, এটা বানাইলেন, এরকম করলেন, একটু ছোট করে দিলেন। এইটারে হচ্ছে অনেকে অনেকভাবে মেঘ এরকম ভাবে বানায়। অল্টার প্রেস করে ধরি, একটু ছোট বড় হোক। আমরা অনেকেই হচ্ছে কার্টুনের মধ্যে দেখি এই টাইপের এইভাবে ক্লাউডের একটা শেপ দেয়, তাই না? কিন্তু আপনার এইভাবে ক্লাউডের শেপ দেওয়াটা টোটালি বোকামি বর্তমান। আরে কি রে ভাই! আচ্ছা, এই মাউসটা একটু দূরে রাখি, আমি অন্য একটা মাউস। আই আই হ্যাভ অলওয়েজ ব্যাকআপ প্ল্যান কানেক্টেড। গুড। এখন এইভাবে যে আমরা মেঘটা নেই না, এটা হচ্ছে সবচাইতে একটা রং ওয়ে। আপনি জাস্ট পেন টুলে যান, পেন টুলও লাগবে না, আপনি এই যে সার্কেল নিলাম না, এই সার্কেল একটা নেই, আমি এটাকে ধরি, এটাকে হচ্ছে অল্টার প্রেস করে এইভাবে ইয়া করে জাস্ট ড্র্যাগ করে দিই। ড্র্যাগ করে দিলাম, আর একটু চিকন করে দিতে পারি অল্টার প্রেস করে। জুম করি। এখন এইখানেই আমাদের মেঘের কাজটা হয়ে যাবে। ধরেন এখানে একটা দেই। আমি জাস্ট আপাতত হচ্ছে একটা বানাচ্ছি আর কি। এখানে দেই, অল্টার প্রেস করে একটু জুম করে নিতে হবে। অল্টার প্রেস করে একটু ছোট করে দেই। উম, কোন জায়গাটা একটু খালি খালি লাগে এখানে। যদি একটু অমিল রাখতে চান সেই ক্ষেত্রে জুম করে আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট বড় করে দিলে জিনিসটা দেখতে আরেকটু অথেন্টিক অথেন্টিক লাগতে পারে। ওকে। এখন এখানে একটা কথা আছে, এই যে আমরা যে এই যে ইয়াগুলো যে নিলাম বানাইলাম, এটার মধ্যে দেখেন এখানে পাখির উপরে চলে গেছে, ইয়া চলে গেছে না, এটা একটা ঝামেলা। আমরা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করি।
সিলেক্ট করে আমরা জাস্ট এই নিচের পার্টগুলোকে শিফট প্রেস করে ধরে যদি আবার সিলেক্ট করি তখন আমাদের নিচের পার্টটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার সূর্যটাকে ডিসিলেক্ট করে দেই, পাখিটাকে ডিসিলেক্ট করে দিই। এন্ড এই যে ইয়াটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করি। কালারটা হচ্ছে একটু লাইট কালার দিই, অথবা এইখান থেকে একটা কালার পিক করি, ক্যান্সেল দিয়ে দিই। আমরা জাস্ট এইখান থেকে একটা কালার পিক করি, ধরেন এইটা। আচ্ছা, এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, আমরা হচ্ছে এই কালারটা পিক করি, দেখি চলে, বাট নট সো গুড। দাঁড়ান, আমরা এই কালারটাই পিক করব, কিন্তু এটাকে পরবর্তীতে আমরা মডিফাই করব আর একটু লাইটার করব। আচ্ছা, এটা করলাম না, এই যে এটা যে আমরা করলাম। সো করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এটাকে আগে ডিসিলেক্ট, তুমি সিলেক্ট হইলে কেন, এটাকে ডিসিলেক্ট, পাখিটাকে ডিসিলেক্ট। ডিসিলেক্ট করার পরে, আচ্ছা এই দুটো আছে। আচ্ছা, এগুলাকে সিলেকশন করার পরে আমরা যেটা করবো, আমাদের এই যে স্ট্রোক লাইনের পাশে যে ট্রান্সপারেন্সি আছে এখানে যাব। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট অপাসিটিটা হালকা একটু কমায় দিব, ধরেন যে 65, 50, 60 এরকম একটা দিব আর কি। আচ্ছা, 60% করে দিলাম, তাই তো। এবার আমরা নর্মালি এই সবগুলোকে ধরে, বা সবগুলোকেই ধরি, ধরে শিফট প্রেস করে এগুলাকে ডিসিলেক্ট করে দিই। জাস্ট রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সরি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন পাখিটাকে ধরে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিব। সো আমাদের মোটামুটি ল্যান্ডস্কেপের কাজ শেষ। এখন আমরা যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, সেটা হচ্ছে 1920 ইন্টু 1080, কারণ হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ এটা 1080। জাস্ট হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেন আমরা আর্টবোর্ড অ্যালাইন অপশন থেকে আমরা এটাকে জাস্ট অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে রেখে এখানে সিলেকশন এন্ড আর্টবোর্ড দুইটাই আছে, ঠিক আছে। তো এবার সবগুলোকে আপনি ধরতে পারেন, সিলেক্ট করতে পারেন, জাস্ট রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, দেন আমাদের ল্যান্ডস্কেপ আর্ট রেডি। এখন এখানে কথা আছে, যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, যেই শেপটার মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করতে যাবেন সেই শেপটা অলওয়েজ ফ্রন্টে থাকতে হবে, অলওয়েজ একদম উপরে থাকতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে ক্লিপিং মাস্ক হবে। ফটোশপে ছিল উল্টা, আপনি যেই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করবেন সেটা থাকতো নিচে, আর ইলাস্ট্রেটরে হচ্ছে যেই শেপটার মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেই শেপটা থাকবে সবার উপরে। লাইক আমি ক্লাউডের মধ্যে যদি এই নিচের ইয়াটা যদি করতে চাই, ধরেন এখানের মধ্যে আমি এটা যে ইয়া করলাম, এখন আমি যদি এই শেপটাকে এটার মধ্যে ইয়া করতে চাই, ক্লিপিং মাস্ক করতে চাই, সেই ক্ষেত্রে আমার এই যে শেপটা আছে এটা উপরে থাকতে হবে, আর নিচের যেটা আছে সেটা তো ক্লিপিং মাস্কের মধ্যে হয়ে যাবে। লাইক এ ফটো ফ্রেম, ছবির কাজ কি থাকে, উপরে থাকে না, আপনি কাচের মধ্যে তো ছবিটাকে অ্যাটাচ করেন। সো ওইভাবে ক্লিপিং মাস্ক করবেন। কারো কোনো কোশ্চেন আছে নাকি, বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন, চ্যাট বক্সে বলেন, বলে আমরা ডিলিট করে দিই। সো এই গেল হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ আর্ট। ওকে, ল্যান্ডস্কেপ আর্টে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে অন্য টপিকে যাবো। আমি সবার মাইকটা অন করে দিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সবার মাইক অন আছে। স্যার, ক্লিপিং মাস্ক কেন করা লাগবে? ক্লিপিং মাস্ক না করলে যদি বাই এনি চান্স আপনি হচ্ছে ফাইলটা যখন সেভ করতে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাসে, সাপোজ আমি রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিই, রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম, আমি ফাইল থেকে যখন এটাকে সেভ করতে যাবো ছবি আকারে, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে যাব। এখন আমি এখান থেকে জেপিজি ফাইল বা পিএনজি ফাইল, ধরেন আমি পিএনজি ফাইলই সেট করলাম, পিএনজি ফাইল ইউজ আর্টবোর্ডটা আমি ক্লিক দিলাম না ভুলবশত, তখন আমি যদি হচ্ছে এটাকে জাস্ট এক্সপোর্ট দেই, ওকে দেই, আমি ইমেজটাকে ওপেন করি। উম, এই যে ইমেজটা যদি হচ্ছে ওপেন করি, ওপেন করলে দেখেন এই যে মেঘের যে পার্ট গুলো এখানে চলে আসছে, and এই যে গাছের বাইরের পার্ট সবকিছু বাইরে চলে আসছে, আমাদের ডিজাইনটা এরকম ছিল না। এখন আমরা যদি হচ্ছে সবগুলোকে ধরে জাস্ট ক্লিপিং মাস্ক করে দেই, দেন আমরা সেভে যাই, তারপর ইউজার বোর্ড দিলে দেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে জাস্ট আমরা যদি এক্সপোর্ট দেই, রিপ্লেস করে দিলাম ওই আগের ছবিটাকে, ওকে দিয়ে দেই, এটা কাটি, দেখেন এখন ছবিটা কিন্তু একদম অ্যাকিউরেট আসছে। এই জন্য আমাদের ক্লিপিং মাস্কটা করতে হবে।
আর আহ, অ্যাকচুয়ালি যখন আপনি ফটো ফ্রেমে যখন ছবি লাগান, আপনি অবশ্যই কিন্তু ছবির যে আউটার বর্ডারটা থাকে ওইটা যেন দেখা না যায়, এই জন্য কিন্তু ফ্রেমের মধ্যে একটা বর্ডার থাকে। এই ক্লিপিং মাস্কটা আপনি এজন্যই করবেন, যাতে আউটার লাইন, আউটলাইন বা বর্ডার কোনো কিছু যেন এক্সট্রা ভাবে না থাকে, ডিজাইনের পার্ট যেন, ইউজলেস ডিজাইনের পার্ট যেন আপনার মেইন ফ্রেমে না থাকে। এজন্য হচ্ছে আপনার ক্লিপিং মাস্কটা করা ম্যান্ডেটরি। তো বুঝতে পারছেন? এটা সব সময় মানে সব ক্ষেত্রেই সব যে কোনো সব ডিজাইন করব? ডিজাইনের ক্ষেত্রে, সব ডিজাইনের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করা ম্যান্ডেটরি, আপনার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। ফাইনাল ডেলিভারির সময় আপনার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী অবশ্যই আপনাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ক্লিপিং মাস্কটা আরেকবার দেখাবেন কিভাবে শুরু থেকে? ক্লিপিং মাস্কটা হচ্ছে ধরেন আমি এখানের মধ্যে কিছু যদি আঁকি, and এখানে যদি মাল্টিপল, আচ্ছা এটা দিয়ে না বুঝাই, আমি হচ্ছে ইয়া দিয়েই বুঝাই, আমাদের এই ডিজাইন দিয়েই বুঝাই। রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ডিলিট করে দিই। ধরেন আমি একটা ডিজাইন আঁকছি, এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, সব সিলেক্ট করি, দেখেন আমাদের আর্টবোর্ডের বাইরে এই যে শেপগুলো আছে, শেপগুলো আছে, তাই না? আর নিচে দেখেন এই যে আমাদের ঘাসের যে গ্রিন পার্টটা, এটা কতটুকু নিচে চলে আসছে। আচ্ছা এখান থেকে মনে হয় ইয়াটা একটু বড় করলে ভালো হয়। ওকে, কারণ সবকিছু বাইরে আছে না, আর্টবোর্ডের বাইরে। এখন আমাদের তো মেইন ডিজাইনটা হচ্ছে আর্টবোর্ডের ভিতরে, আর্টবোর্ডের বাইরের পার্ট আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা একটা শেপ নিব, সেটা হচ্ছে কি নাইন 1920, অ্যান্ড হচ্ছে হাইটে নিব হচ্ছে 1080, যেটা আমাদের আর্টবোর্ডের সাইজ এইটা। এটা যেই আর্টবোর্ডে করবেন সেই আর্টবোর্ডের সাইজ হইতে হবে। তো আমরা ওকে দিলাম, এন্ড এখানে একটা কালার দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে ইজি হবে। এটা একটা, এটা একটা শেপ নিলাম আর্টবোর্ডের সাইজে। এখন এটা কই আছে? এটা সবার উপরে আছে না, আর ডিজাইনটা আমার নিচে। সো এইটাকে আমরা আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে নিব। ঠিক আছে, ডিজাইনটা ডিজাইনটা নিচে চলে গেল। এইবার আর্টবোর্ডের মধ্যে থাকা যেটুকু পার্ট আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, অতটুকু পার্টকে সম্পূর্ণ ধরে সিলেক্ট করব উইথ নিউ যে শেপটা নিছি সেটা, সবগুলোকে সিলেক্ট করছে। এবার জাস্ট রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, দেন আপনার এটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী ক্লিপিং মাস্ক হয়ে গেল। বুঝতে পারছেন? দেন আপনি এবার এটাকে সেভ করে ইউজ করেন। তারপর আপনি ফাইল থেকে সেভ এসে যান, ইপিএস এ সেভ করেন, যেটাতে ইচ্ছা সেটাতে সেভ করেন, কোনো ভাই প্রবলেম নাই। আমি যদি ক্লিপিং মার্কস ইউজ না করে যদি আমি এখানে অ্যারেঞ্জ ইউজ করি সেক্ষেত্রে কি সমস্যা হইতে পারে? অ্যারেঞ্জ কেন? অ্যারেঞ্জ এমনি ইউজ আস করলে তো আপনার করলাম। ক্লিপিং মাস্ক হচ্ছে না। অ্যারেঞ্জ ও, অ্যারেঞ্জ করলে আপনার ক্লিপিং মাস্ক হচ্ছে না, আপনার আউটার বর্ডার তো থেকেই যাচ্ছে। ও, বুঝতে পারছি। আপনার ক্লিপিং মাস্ক করতে হবে। যেমন এখানে আমি ধরতে পারতেছি, দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু কিছু ধরতেছে না। হুম, কেন ধরতেছে না? কারণ এই পার্টগুলো ক্লিপিং মাস্কের আন্ডারে চলে গেছে। কিন্তু আমি যদি এই হুম, যে আর্টবোর্ডের ভিতরে, ক্লিপিং মাস্কের ভিতরে যদি ডবল ক্লিক করতে থাকি, দেখেন তখন কিন্তু আমি এটা ধরতে পারছি। হুম। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, এই আর কি। সো ল্যান্ডস্কেপ ডিজাইন গুলো এরকম হয়, এন্ড এগুলো সেল করা যায়। এগুলো সেলের অনেক অপশন আছে মার্কেটে, আপনার চাইলেই সেল করতে পারবেন, কোনো ঘটনাই না। তবে এগুলা হচ্ছে সবার ধৈর্য হয় না, কেউ যদি করতে চান করতে পারেন। এগুলা হচ্ছে অনেক টাইম নিয়ে করতে হয়, আমি তো জাস্ট হচ্ছে শর্টকাট করলাম, কপি করলাম। এই কপি ডিজাইনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, আপনি যদি অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন তাহলে হচ্ছে এটার অবশ্যই ভ্যালু আছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো ফ্রি পিকে যদি যাই, একটু ফ্রি পিকে আমি জাস্ট 5 মিনিট একটু টাইম নেই নর্মালি। জানি না আপনাদেরকে বলছিলাম কিনা, তারপরে হচ্ছে প্রত্যেক ব্যাচে জাস্ট একটু আর কি মোটিভেশন দেওয়ার জন্য এটা দেখাই, এই অ্যাকাউন্টটা বিশেষ করে দেখাই। এন্ড আমি 180 মিলিয়ন থেকে শুরু করছি, এটা অলরেডি 380 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টাগ্রামের লোগোটা আমি নিজে ডিজাইন করছিলাম একবার। এইটা ইজি ভাই, শর্টকাট। এখানে বিষয়টা হচ্ছে কি হয়েছে, মনসুর ভাই কি বললো, এই এআই ল্যান্ডস্কেপটা তো কপি পেস্ট হলে নিউ এলিমেন্ট দিয়ে ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, নিউ এলিমেন্ট দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু এখানে ব্যাপার আছে, আপনি যখন যেটা নিজে বানাবেন সেটা তো নিজেরই। আর যেটা আপনি, যেমন আমি যেটা করছি, বিভিন্ন এলিমেন্ট কপি করে করে আনছি, ম্যাক্সিমামটাই কপি। সো এই জিনিসটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। আপনি যদি নিজে ক্রিয়েট করতে পারেন, একদম ইউনিক কোনো কনসেপ্ট ডিজাইন করতে পারেন, দেন হচ্ছে ওকে ফাইন, তাহলে ওটার ভ্যালু আছে। নাহলে হচ্ছে যেটা মার্কেটে অ্যাভেলেবেল, যে ডিজাইনগুলো একটু কমন, দেখলে মনে হয় যেন অমুক জায়গায় দেখছি, সো ওগুলোর কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই। এর অনেক ফাইবার, আপওয়ার্কে অনেক ক্লায়েন্ট আছে যারা এসে হচ্ছে ল্যান্ডস্কেপ আর্ট ডিজাইন করার নেয়, জাস্ট তার অফিস ডেকোরেশন, হাউস ডেকোরেশনের জন্য। তো ওগুলার একটা ভ্যালু আছে। এন্ড এনএফটিও হচ্ছে কাইন্ড অফ ল্যান্ডস্কেপ ডিজাইনের মতনই, নন ফাঞ্জেবল টোকেন। যাই হোক, আচ্ছা এটাতে থাকি, এই অ্যাকাউন্টটাতে থাকি। ফ্রি পিক হচ্ছে লঞ্চ ডেটটা যদি দেখি, ফ্রি পিক, ফ্রি পিক লঞ্চ ডেট যদি দেখি, ফ্রি পিক লঞ্চ হয়েছে 2010 সালে।
আচ্ছা, 2010 সাল থেকে ফ্রি পিক মার্কেটে আছে, কিন্তু সাবস্ক্রিপশন মডেল আসে 2014 সাল থেকে। আপনি 2014 সাল থেকেই ধরেন, বা 15 সাল থেকে ধরেন, কয় বছর হয়েছে? 10 বছর। ঠিক আছে, এই অ্যাকাউন্টটার বয়স বেশি দিন না, 5 বছর বা 6 বছর হবে। জান, আমি সেফটি পারপাসে 7 বছর ধরে নিলাম। ঠিক আছে, আমি একদম 7 বছর ধরলাম, যে 7 বছর ধরে rawpixel.com নামে এই অ্যাকাউন্টটা ফ্রি পিকে কাজ করতেছেন। ঠিক আছে, তার এলিমেন্ট আছে মোটামুটি 50,000-এর উপরে, অনেক বেশি। তার পেজ হচ্ছে এখানে শো করতেছে হয়তো নিচে গিয়ে 50টা। এখন তার এলিমেন্ট কয়টা কি দিছে এটা আমি জানি না। তার ধরে নেন যে আপনার আচ্ছা, সব বাদ দেন, 10,000 ধরেন তার এলিমেন্ট আছে এখানের মধ্যে আপলোড করা কন্ট্রিবিউশন ফাইলে। এখন তার ডাউনলোড কত? 380 মিলিয়ন, তাই তো? 380 মিলিয়ন ডাউনলোড। তাহলে কথা, 38 লক্ষ ডাউনলোড, 380 মিলিয়ন যদি হয়। আচ্ছা, সো তিনশো অনেকে আশি আইপ্যাড কিনে হচ্ছে অ্যাডোবি ফ্রেস্কো আছে না, ওটা দিয়ে ডিজাইন করে। এটা করতেই পারে। আমার আইপ্যাড আছে, আমি ট্রাই করছিলাম কিছুদিন, পরবর্তী আইপ্যাড নষ্ট হয়েছে, এখন বাদ। যাই হোক, টপিকে থাকি। সেটা হচ্ছে 380 মিলিয়ন। তো আমরা জাস্ট নর্মালি যদি 380 মিলিয়ন, লাখ, তাই তো? 380, 1 2 3 4 5, আচ্ছা 380 মিলিয়নই লিখি। মিলিয়ন ইনটু, এখন পার ডাউনলোডে ইলাস্ট্রেটর, সরি, ফ্রি পিক কত দিতে পারে এটার একটা লাইভ প্রমাণ নিয়ে আসি। ধরেন পার ডাউনলোডে ফ্রি পিক পার ডাউনলোডে দেয় হচ্ছে 12/60। আচ্ছা ধরেন 0.60 ডিভাইডেড বাই 12 কত আসে? ধরেন 0.05। আচ্ছা, আমি 0.05ও বাদ দিলাম, আমি 0.4 ধরি। ঠিক আছে, কই গেল? ইন্টু 0.04 ইউএসডি, এন্টার দিই। কত আসে? 15.2 মিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, এখন 15 ইউএস ডলার কপি করি, আর আমরা জাস্ট আবার পেস্ট করি। ইউএস ডলার টু বিডিটি, বাংলাদেশ টাকা। এবার টাকার অঙ্কটা আমরা একটু দেখি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ভাই আমি কোটির ঘরে চলে আসছি। এরপরে বাকি দুইটা ডিজিট এখন আছে। তাহলে তার 7 বছর বা 10 বছর ইনকাম কত? শুধু একটা একটা ওয়েবসাইট থেকে 186,24,27,120 টাকা। এন্ড এখন যদি এই মোমেন্টে সে যদি তার এই ইয়াতে কোনো কাজ নাও করে, তার ডাউনলোড আসতে থাকবে। আমি বললাম না যে 4 মাস আগে তার 180 ডাউনলোড ছিল, এখন তার হচ্ছে 380। এন্ড হয়তো বা আমার কোনো না কোনো ক্লাসে আপনি এই র পিক্সেল এইটার ইয়াটা পাবেন, আমি এটা নিয়ে কথা বলছি, এটা পাবেন। তো সবকিছুরই তো একটা আর কি রেজাল্ট আছে। সো এটার রেজাল্ট আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখাই দিলাম প্রমাণ সহ। সো এটা নিয়ে কারো কোনো মতামত আছে? থাকলে বলতে পারেন, বা যা বললাম সবাই দেখি হ্যাং হয়ে গেছে। কারো কোনো কথা নাই, কোশ্চেন না নাই? রে ভাই, আপনি যেটা বলছেন সেটাই রিয়েলিটি হিসেবে মাইনে নিলাম। এটা বাদ দেন, আপনি অর্ধেক ধরেন, অর্ধেক বাদ দেন, আপনি 6 ধরেন, 6 কোটি ধরেন। আচ্ছা, এই সাইটে কিভাবে আপলোড দিবেন এটা আপনাদের ক্লাস আছে, একদম ফুলফিল ক্লাস আছে স্টক মার্কেট প্লেস নিয়ে, কোনো সমস্যা নেই। এটা গেল। আচ্ছা, এই সেম কাজটা এই বান্দা যদি শাটার স্টক বা অ্যারো স্টকে করে, তাহলে সে মনে করেন এইখানে জাস্ট হচ্ছে আমি 0.05 দিছি, ওইখানে পার ডাউনলোড হবে মনে করেন এটা তো, আচ্ছা কই যেন দিলাম, একটু ব্যাকে যাই। 80 মিলিয়ন টু 0.98 ইউএসডি, এন্টার দিলাম। কত? 372 মিলিয়ন ইউএস ডলার। এটাকে হচ্ছে আমরা বিডিতে কনভার্ট করি, টু বিডিটি। এটাতে কনভার্ট করলে কি হইলো? এখানে ভাই আমি না গুনি, এখানেই হইতেছে 4,64,000। এখানে কত? 94 লাখ। এখানে কোটির সংখ্যা ছাড়াই গেছে। এই হিসাবটা আসবে কখন? এটা যখন আপনার শাটার স্টক বা অ্যাডো স্টকে কাজ করবেন তখন। এন্ড এটার জন্য আপনাদের পার উইকে প্রথম দিকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর খুব খাটাখাটনি করতে হবে এই সাইটগুলোতে। রিজেকশন খাবেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, আবার অ্যাকাউন্ট ব্যাক দিবে, এই ঝামেলাগুলো ক্রস করে আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে কি আপনারা এরকম একটা আশার আলো দেখতে পারেন ইন ফিউচারে। হয়তোবা এতটুক না হইলেও এর অর্ধেক, 25%, এর 10% হইলেও দেখা যাবে আমাদের বাঙালি হিসাবে আমাদের ভাইসা যাবে।
এর বেশি কোনো ঝামেলা না। আর এটার পেমেন্ট মেথড খুবই সুন্দর, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টেও আনা যায়, ডিরেক্ট হচ্ছে পেওনিয়ারে আনা যায়। তো দুইটা পেমেন্ট মেথডই বাংলাদেশে সাপোর্ট করে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা আনা নিয়ে কোনো ঝামেলা হবে না। সো এই গেল হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু হালকা মোটিভেশন দিলাম। তো আমাদের ল্যান্ডস্কেপের আর্টটা একটু বাকি ছিল, ওইটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম। অ্যালাইনমেন্টেরটা আর হচ্ছে ভাই লাস্ট যদি ক্লাসে আমি দেখতেছি। বাংলাদেশ থেকে কোনো কারণে ধরেন আপনার ইউকে তে চলে যাই, সেক্ষেত্রে তো পেমেন্ট মেথডও ডিফারেন্ট হয়ে যাবে। আপনার ইউকে তে যাওয়ার পরে আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তাই তো? হ্যাঁ থাকবে। সো আপনি পেওনিয়ার থেকে চাইলেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আমি কিন্তু বাংলাদেশ বলিনি, আমি বলছি ব্যাংক অ্যাকাউন্ট। এটা যে বুঝতে কোনো পারছি। দেশের ব্যাংক অ্যাকাউন্ট হইতে পারে। আর পেওনিয়ারে তো আরো সুবিধা, যে কোনো কান্ট্রিতে নেওয়া যায়, ইভেন পেওনিয়ার অ্যাকাউন্ট টু কার্ডে ট্রান্সফার করা যায় যদি আপনার ইউকের ইয়া থাকে। আবার আপনি চাইলে ক্যাশ গিয়ে আনতে পারবেন। রিজন হচ্ছে পেওনিয়ারে ইউকের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে বা ইউএস এর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ওইখানে গিয়ে চাইলেই আপনাকে হচ্ছে পেওনিয়ার থেকে উইথড্র করে তারা টাকাটা দিয়ে দিবে। যাক সুবিধা আছে, ভালো তো তাইলে। সুবিধা আছে। আর এই টাকা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যেই মেথডে নিবেন, আপনি যেইভাবে চান সেইভাবে নিতে পারবেন, যেহেতু পিওনিয়ার সাপোর্ট করে। ঠিক আছে, পিওনিয়ার সাপোর্ট করলে সব মেথডই নেওয়া যায়। এন্ড হচ্ছে আপনার কি বলে এটারে, যদি চান যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের থ্রুতে আপনি সেল করতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বারকেও পাঠিয়ে দিতে পারেন যে ঠিক আছে এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকুক। এটা যার যার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, এই আর কি। আমি যেমন মাল্টিপল টাইম হচ্ছে কোনো গ্রুপে সেল করে দিই, অথবা আমি নিজে আমার নিজের ব্যাংকে ক্যাশ করে ফেলি। আমার পিওনিয়ার অ্যাকাউন্টে হচ্ছে এই বছরের ট্যাক্সটা ডিউ আসছে আর কি, $30 যে আমাদের সার্ভিস চার্জটা দিতে হয়, ওটা হচ্ছে ডিউ, এই বছর আমি দেই নাই। তো এই কারণে আমি আমার আম্মুর নতুন অ্যাকাউন্ট দিয়ে নিছি, পেমেন্ট নিছি, কারণ আমার $30 অনেক বেশি হিসাবে। তো এই জন্য আর কি মূলত বিভিন্ন মেথড ইউজ করতে হয় আর কি। তো আশা করি বুঝতে পারছেন, একটু মোটিভেশন পাইছেন। অনেকে বুঝতে মনে, পারছি। অনেকে কাজ করতে গিয়ে হতাশ হয়ে যান। তো একটু একটু ইয়া করে দিলাম, মোটিভেশন দিয়ে দিলাম। আমার হয়তো সুন ইউকে যাওয়া লাগতে পারে, এজন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, ইউকে গেলে আপনি পিওনিয়ার টাকা জমাবেন, ইউকে গেলে তো আপনি মাস্ট বি হচ্ছে আর্ন করবেনই, তো আপনার পিওনিয়ার টাকা কেন হাত দিতে হবে, তাই না? স্টুডেন্ট ভিসা আর কি অ্যাকচুয়ালি। যাই হোক, আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সবাই হচ্ছে এখানে কোনো না কোনো ইয়া করে, কোনো না কোনো ইনকামের সাথে জড়িত। তো এটাতে হাত দেওয়া লাগে না। আচ্ছা যাই বুঝতে হোক, পারছি। আমাদের হচ্ছে নেক্সট ক্লাস টপিক হচ্ছে গিয়ে বিজনেস কার্ড ডিজাইন। আমাদের হাতে এখনো 1 ঘন্টার মতন টাইম আছে, সো আমরা এখন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের দিকে একটু হাত বাড়াই। ঠিক আছে, আমি আমি আবারও সবার মাইকটা অফ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। ওকে, আচ্ছা। বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা জাস্ট হচ্ছে এগুলো সব ক্লোজ করে নেই আগে। নো, এটাও ক্লোজ করে, আচ্ছা না, এটা থাকুক। আমরা ফাইল থেকে নিয়ে যাব। এখন নিয়ে যাওয়ার পর আমাদের বিজনেস কার্ড ডিজাইন করতে হলে আমরা কোথায় যাব? ফার্স্টে প্রিন্টে। প্রিন্টে যাওয়ার পর আমরা এখানের সাইজটা কি নিয়ে নিব? ইঞ্চি। এন্ড আমাদের বিজনেস কার্ডের সাইজ কত একটু চ্যাট বক্সে জানান সবাই। আমাদের বিজনেস কার্ডের সাইজটা কত হয়? কি হলো, সবাই চুপ কেন? চ্যাট বক্সে জানান যে আমাদের বিজনেস কার্ডের হাইট এবং উইথ কত হয়। আচ্ছা, 3.5। আর 3.52। ওকে, আমরা এখানের মধ্যে হচ্ছে 3.5/2 যদি নেই, 3.5 এন্ড হচ্ছে আমরা হাইটে নিব হচ্ছে 2। এখন আপনারা যখন ফটোশপে যখন ইয়া করছিলেন, তখন একটা জিনিস আপনাদের মাথায় ছিল যে হচ্ছে ব্লিড এরিয়া আমরা নিতাম ক্যানভাস সাইজ আপ স্কেল করে ডাউন স্কেল করে, কত ঝামেলা, তাই না? কিন্তু এখানের মধ্যে ব্লিড এরিয়াটা আগে থেকে সেট করে দেওয়া যায়, সেটা হচ্ছে এই যে দেখেন ব্লিড নামে একটা অপশন দেওয়াই আছে। সো এইখানে আমরা দিব হচ্ছে 0, কত 0 পয়েন্ট কত দিব ব্লিড এরিয়া, বলেন তো শুনি। ফটোশপে আমরা কত দিতাম? 2.5। আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরে ভাই, মাসিক ভাই, 5 কখন দিতাম? 5 দিতে বুঝতেছেন আপনার কত পেপার ওয়েস্ট হবে? আচ্ছা, ফটোশপে আমরা দিতাম হচ্ছে 0.25। কেন? আমরা দুইটা সাইড যোগ করে দিতাম, ডান এবং বাম যোগ করে, উপর এবং নিচ যোগ করে দিতাম। তাহলে আমরা ইলাস্ট্রেটরে কি দিব? 0.125।
এখন 0.125 একটাতে দেওয়ার পরে জাস্ট আমরা একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে সিঙ্গেল ক্লিক করি, দেখেন আমাদের এটা সব হয়ে গেছে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, 0.125 × 2 নর্মালি আমাদের রেজাল্ট কত আসতেছে? 0.25। তার মানে আমরা ডান বামটা এই একসাথে না দিয়ে আমরা জাস্ট একটা সাইড দিয়ে দিব, যে আমাদের ব্লিড এরিয়া হবে 0.125। চারটা সাইডে অটোমেটিক বসে পড়বে যদি এই লিঙ্ক আইকনটা অন থাকে। আমি যেটা অফ করে দিই, দেখেন লিঙ্কটা ডিসকানেক্ট আছে, সেটা লিঙ্ক কানেক্ট থাকতে হবে, অলওয়েজই থাকে। সো এটা রাখবো। কালার মোডটা চেক করে নিব, সিএমআই কে 300 আছে কিনা। এন্ড আর্টবোর্ডের সংখ্যা, এখানে দেখেন আর্টবোর্ড বাড়ানো যায়, এটা আমরা জাস্ট 2টা করে নিব, কারণ আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড আছে। সো এই জন্য আমরা আর্টবোর্ড নিয়ে নিব কয়টা? 2টা। সো আমরা নর্মালি হচ্ছে ক্রিয়েট দেই, দেখেন এখানের মধ্যে আমাদের পাশাপাশি 2টা আর্টবোর্ড রেডি হয়ে গেছে। ঠিক আছে, 2টা আর্টবোর্ড রেডি হয়ে গেছে। এন্ড এই আর্টবোর্ডটা থাকা অবস্থাতেই আমরা হচ্ছে এখন একটা শেপ নিব। শেপটা নিব কিসে? ইঞ্চিতেই, যেহেতু আমাদের আর্টবোর্ড এটা ইঞ্চি সেটআপে আছে। আমরা ফটোশপে যেমন হচ্ছে আপ স্কেল ডাউন স্কেল হাবিজাবি করতে গেলে আমাদের যেমন বারবার পিক্সেলে এসে পড়তো, ইলাস্ট্রেটর এরকম কোনো ঝামেলা নাই। আপনার আর্টবোর্ড বা আপনার ডকুমেন্ট যদি ইঞ্চিতে সেটআপ থাকে, আপনার সব কাজ হবে ইঞ্চিতে। আপনার যদি মিলিমিটার সেট থাকে, মিলিমিটারে হবে, পিক্সেল হলে পিক্সেলে হবে। সো আমরা নর্মালি হচ্ছে এখান থেকে হচ্ছে কি নিব? 3.5। অ্যান্ড হাইট নিব কত? 2। আমরা একটা আর্টবোর্ড নিলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমরা একটা শেপ নিলাম, সরি আর্টবোর্ডের সাইজে একটা শেপ নিলাম। আমরা এটাকে অ্যালাইন করে দেই আর্টবোর্ডের সাথে। এটা আর্টবোর্ডের সাথে কেন অ্যালাইন হলো? কারণ আমাদের এখানের মধ্যে অ্যালাইন টু আর্টবোর্ড সেট করা। ঠিক আছে, এখন এই আর্টবোর্ডটাকে এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে। এখান থেকে একটু খেয়াল করবেন, আমরা এই শেপটাকে সিলেক্ট করে চলে যাব কোথায়? অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে পাতে। পাত থেকে আমরা চলে যাব অফসেট পাথ। অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পরে এইখানে আমরা কত বাড়াবো? 0.125। তাহলে দেখেন আমাদের শেপটা অলরেডি প্লাস হয়ে যেতেছে। প্রিভিউটা অন অফ করি। সো আমাদের এটা প্লাস সাইজ হয়ে গেল, জাস্ট ওকেতে ক্লিক করলাম। এন্ড এই মিডলের শেপটাকে আবার ধরে আমরা অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এন্ড -0.125 দিব। প্রিভিউ দেই, এই যে আমাদের হচ্ছে এটা চলে আসলো, জাস্ট ওকে। এখন আমরা কি এটাকে এইভাবেই রাখবো? এটাতে একটা শেপ, এটাতে কালার আছে। তো আমরা এই কালারটা রাখা যাবে না, আমাদের হচ্ছে এটা সেফটি মার্জিন। আমাদের ওই যে কি বলে গ্রিড লাইন টানতাম না আমরা ফটোশপে, সো এখানে আমাদের গ্রিড লাইন লাগবে। আমরা চাইলে উইন্ডোজ সরি কন্ট্রোল আর দিয়ে রুলার এনেও আমরা হচ্ছে গ্রিড লাইনটা টানতে পারি, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু কষ্টসাধ্য ব্যাপার, দরকার নেই। আমরা এই যে 0.125 দিয়ে যে হচ্ছে এটা নিলাম, আমরা এটাকে জাস্ট Ctrl 5 প্রেস করে দেখেন এটা গ্রিড লাইন হয়ে গেছে। জুম করে দেখাই, এটা অলরেডি গ্রিড লাইন হয়ে গেছে। হয়তো এই 2টা কারণ দেখতে পাচ্ছেন, আমি এটার স্ট্রোকটা অফ করে দিই। এই যে এখানে একটা গ্রিড লাইন কিন্তু হয়ে গেছে। গাইডটা দেখতে পাচ্ছেন? সো গাইডটা আমরা কিভাবে আনলাম? আমরা মিডলের শেপটাকে জাস্ট Ctrl 5 প্রেস করছি, দেন এটা গাইড হয়ে গেছে। এন্ড আপনি যদি হচ্ছে এটাকে গাইডটাকে ছাড়াইতে চান, Ctrl-5 দেন, এটা গাইড থেকে আবার আগের পজিশনে ব্যাক করবে। সো আমরা যেহেতু গাইড করবো, সো আমাদের গাইডই এনাফ, আমাদের আর কিছু করার দরকার পড়বে না। ঠিক আছে, ওকে। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটা 1 মিনিট জাস্ট চেক ইনবক্স। ওকে, এটা গেল। আমাদের গাইড টাইড নেওয়া শেষ। এন্ড পিছনে একটা শেপ আছে, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, এন্ড ইয়াতেও একটা শেপ আছে। সো আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এটাকে এভাবেই রাখি, অথবা আচ্ছা এটা কালার আছে থাকুক, সমস্যা নেই। এই 2টাকে ধরে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। সাপোজ আমরা এখানের মধ্যে একটু সাইন টাইপের কালার নিব, এন্ড এটার ইয়াটা অফ করে দিই। সাইন কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, একটু লাইট ব্লু টাইপের একটা কালার নেই, ফুল হোয়াইট না নেই। এটা জাস্ট যার যার চয়েস, আমি জাস্ট একটা করতেছি আর কি। তো আমি জাস্ট একটু ওকে দিয়ে একটা কালার নিলাম, হালকা একটু ব্লু টাইপের একটা কালার নিলাম। ঠিক আছে, এন্ড এই টোটাল জিনিসকে সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে ধরে আমি একটা কপি নিয়ে নিলাম, এন্ড Ctrl-G দিয়ে গ্রুপ করে নিলাম। এইবার আমি এই আর্টবোর্ডের মধ্যে যখন অ্যালাইন করতে যাব, তখন আমি আর্টবোর্ডের মাঝখানে একটা সিলেক্ট করে নিব, ক্লিক করে নিব, দেন আমি এটাকে সেন্টারে অ্যালাইন করে নিব। আবার এটাতে ক্লিক করলে এই আর্টবোর্ডটা সিলেক্ট হবে।
ঠিক আছে, যেই আর্টবোর্ডে ক্লিক করবো সেই আর্টবোর্ডটা সিলেক্ট হবে। এখন আপনি যদি এই আর্টবোর্ড সিলেক্ট করে যে অ্যালাইনমেন্টের চেষ্টা করেন এই আর্টবোর্ডে, এটা কিন্তু হবে না। আপনাদের এখানে আর্টবোর্ড দুইটা, সো যেটাতে কাজ করবেন তখন হচ্ছে এটাতে ক্লিক করতে হবে। আমি একটু দুইটাকে সরাই, দুইটা একটু সরাই। একটা জিনিস খেয়াল করেন, আমাদের আর্টবোর্ডের লাইনটা এটা একটু ডিপ হয়ে আছে, এটা হালকা, এটাতে ক্লিক করলাম এটা একটু ডিপ হয়ে গেছে, এটা হালকা হয়ে গেছে। সো যেটাতে কাজ করি সেটাতে ক্লিক করলে, সিঙ্গেল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমাদের হচ্ছে লোগো। এখন আমাদের কাছে এই কালারের কোনো লোগো নাই, আমরা হচ্ছে একটা লোগো জাস্ট ইয়া করি, লোগো নামটাই দিয়ে দেই, এটারই লোগো কাউন্ট করে নিয়েন, অথবা লোগো একটা বানায় নিই। ওকে, জাস্ট লোগো, কোনো একটা লোগো যদি একটু বানায় নিতে পারি। দাঁড়ান। ওকে, এটাকে জাস্ট হচ্ছে স্ট্রোক কালার দিয়ে দেই, ব্ল্যাক কালারটা অফ করে দেই। স্ট্রোকে যাব, স্ট্রোকটা বাড়ায় দিই। ওকে, এন্ড এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, কপি, এন্ড সরি, এটাকে ধরে জাস্ট আমরা এইখানে একটু অ্যালাইন করে দিই। দেন এটা আমাদের একটা লোগো। ওকে, এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার টুলে যাব। আচ্ছা, পাথ ফাইন্ডার টুলে যাওয়ার আগে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে স্ট্রোক লাইন থাকবে সেখানেই অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। তাহলে হবে কি, আপনার স্ট্রোকটা ইয়া হবে না, কি বলে, স্ট্রোকটা নষ্ট হবে না। লাইক ধরেন আমি এখানে একটা পেন টুল দিয়ে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি যদি এখানে স্ট্রোকটা যদি বাড়ায় দিই, দাঁড়া এক সেকেন্ড, স্ট্রোকটা যদি আমি এখানে বাড়ায় দেই, কত আছে, 13 আছে না, 13, স্ট্রোকটা 13 আছে। কিন্তু আমি যদি এটাকে ছোট করি শিফট আলটা ধরে, আমার স্ট্রোকটা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আমার এটা যেই হারে ছোট হওয়ার কথা লাইনটা, সেই হারে কিন্তু ছোট হয় না, এটা জায়গাটা জায়গাতেই আছে। সো আমাদের এইভাবে করলে হবে না, কিন্তু আমি যদি এটাকে জাস্ট একটা ইয়া করে নিই, এটা জাস্ট কপি করে নেই, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, দুইটা সেম সেম, দুইটাকে সিলেক্ট করে ধরি, এন্ড এবার এটাকে ছোট করি। এই যে দেখেন, এটাও তো স্ট্রোক ছিল, কিন্তু এটা কিন্তু ওই সাইজ অনুযায়ী ছোট বড় হয়েছে। আর এটা কি, স্ট্রোক জায়গাটা জায়গাতে আছে, কিন্তু স্ট্রোকের যে কালারটা কিন্তু একদম ছড়ায় গেছে। সো স্ট্রোক লাইন আমাদের এক্সপান্ড করে দিতে হবে, ঠিক আছে। নাজমাপু ঠিক আছে, আপনি লিভ নেন, প্রবলেম নেই। শরীরের সুস্থ থাকে, আপনি ক্লাস রেকর্ডিং দেখে নিন, প্যারা নেই। সো এই দুইটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে জাস্ট হচ্ছে আম, এটা দিয়ে দেই। তাহলে হচ্ছে আমাদের মিডলের যে পার্টটা আছে সেগুলো গায়েব হয়ে গেল। এটাই আমরা লোগো হিসাবে ইউজ করব নর্মালি। এটা নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দেই, এটাকে অ্যালাইন করে দেই। এখন আমাদের লোগোর কালারটা ব্ল্যাক, খুব বাজে লাগতেছে, আমরা লোগোর কালারটা দিব হচ্ছে রয়্যাল ব্লু টাইপের একটা কালার দিব আর কি। আমরা রয়্যাল ব্লু একটা কালার দিলাম। ওকে, এবার আমাদের হচ্ছে নেম, আমরা এখানে নেম সিলেক্ট করে দেই, ধরেন হচ্ছে ধরেন আমি একটা নেম দিলাম, এন্ড হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা চুজ করব। বাই দ্য ওয়ে, আমার পিসিতে ফন্ট বলতে বর্তমানে কিচ্ছু নাই, মোটামুটি যেটা ভালো মনে হয় আমি সেটাই দেই, বাকিটা হচ্ছে পরটা পরে দেখা যাবে। সো এখান থেকে আমি হচ্ছে জাস্ট বোল্ড করে দিলাম, এই ফন্টটা একদমই জঘন্য। মাইক্রোসফট রোবটও তো থাকে না। নিউ রোমান্স, আচ্ছা এরিয়েল দেই, দেখি এরিয়েলটা হয়তো বা থাকতে পারে। আচ্ছা, এরিয়েল ফন্টটাই দেই, মোটামুটি কমন একটা ফন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিকঠাক হইতেছে না, একটু গ্যাপ আছে। দেখেন আমি যদি এটাকে অ্যালাইন করতে যাই, আমাদের এই যে ইনলাইনটা কিন্তু বাইরে চলে যেতেছে, তাই না? তো ইনলাইন বাইরে যাতে না যায় সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন প্যানেল থেকে আমরা এই থ্রি লাইনে ক্লিক করব। অ্যালাইন টু গ্রাফ বাউন্ডে গিয়ে পয়েন্ট টেক্সট, আবার থ্রি লাইনে ক্লিক করে এরিয়া টেক্সট। দেন আপনি যদি এইটা আর এই গাইডটাকে ধরে অ্যালাইন করে দেন, অ্যালাইন টু গ্রাফ বাউন্ড, এরিয়া টেক্সট, পয়েন্ট টেক্সট বাদ দিয়ে দেখি,
align to graph bound, point text, area text। বুঝলাম না হিসাবটা, একটু গ্যাপ থাকতেছে কেন? ও না, গ্যাপ নাই, আমার দূরে থেকে গ্যাপ মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাপ নাই। আর এখানে কোন একটা টপিকে অ্যাটাচ হয়েছে, যেটা অ্যাটাচ হয়েছে দেখে এখানে একটু গ্যাপ আছে। সো একটু আগে কিন্তু এই যে লাইনটা কিন্তু ইয়া লাগতেছিল, হইতেছিল না। সো এটা এখন হইছে। সো আমরা এখানের মধ্যে নাম দিলাম, আর নামের কালারটা মাস্ট বি আমাদের লোগোর কালার নিয়েই করতে হবে। সো এইবার আমরা হচ্ছে ডেজিগনেশনে যাই, জাস্ট অল্টার প্রেসকে একটা কপি নিয়ে নিলাম, এখানের মধ্যে আমরা যদি চেঞ্জ করে দেই, ধরেন নিতে পারেন, সমস্যা নাই। গ্রাফিক ডিজাইন আর গ্রাফিক ডিজাইনার দিলাম, আমরা ফন্ট সাইজটা ছোট করে কত দিব? 6 পিটি। এন্ড আমাদের ফন্ট এরিয়া সাইজটা হয়ে যাবে কি রেগুলার। ওকে, এন্ড এটা সিলেক্ট করে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। বিজনেস কার্ড অলরেডি আপনারা করছেন, আপনারা জানেন। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, এন্ড এই যে ইয়াটা আছে, এটার কালারটা আবার এই রয়্যাল ব্লু কালার লাগবে না, আমরা এটার কালারটা দিয়ে দেবো হচ্ছে 6টা 2, ব্ল্যাক এর মধ্যে সবচেয়ে সুন্দর কালার, বিজনেস কার্ডের মধ্যে দিলে সবচেয়ে ভালো লাগে দেখতে। আমরা এখানে দিলাম, এন্ড এইটাকে এবার কপি করে এবার আপনি চাইলে এখানের মধ্যে আপনাদের হচ্ছে ধরেন ফোন নাম্বার +880 ফোন নাম্বারটা দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে এসে আমরা এখানে মেইল দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে মেবি সম্পূর্ণ এই যে বড় হাতের হয়ে আছে, এটাকে আমরা ছোট হাতের করে দিলাম। ওকে, দেন এইখান থেকে আমরা হচ্ছে লোকেশন দিতে পারি। ঢাকা বাংলাদেশ, আরো যদি ইন ডিটেলস লোকেশন দেওয়া লাগে দিতে পারেন, সমস্যা নেই, সেখানে একটা স্পেস দিয়ে নেই। দেন এটাকে আমরা কপি করে www.yourweb.com, ওকে, দিলাম। সবই গেল, এগুলোকে ধরলাম, ধরে এই সিলেকশনের মাঝখানে দেখেন এখানে সিলেকশন সেট করা আছে, এগুলোকে আমরা অ্যালাইন করে দিই এন্ড ডিস্ট্রিবিউট করে দিই। আমাদের একটা পজিশন সেট করে দিই, আর একটু গ্যাপ দিতে পারি আমরা, আর একটু গ্যাপ রেখে সবগুলোকে হচ্ছে 1 বাই 1 সিলেক্ট করে আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, ডিস্ট্রিবিউট করার পর আমরা এখানে অ্যাজ ইউজুয়াল কি করি, আমরা আইকন গুলো বসাই এনে। তো আপনি জাস্ট আইকন গুলো এনে বসাবেন। এখন আইকন গুলো যদি ভেক্টর না হয় সেই ক্ষেত্রে ভেক্টর করে নিতে হবে। যদি একটু ক্লাস টপিকের দিকে যাই, ইমেজ ট্রেসটা তো মনে হয় এখানে নাই। আচ্ছা যাক, সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে দেখাই দিতেছি, ঠিক আছে? কিভাবে অ্যালাইন করবেন, ধরেন এটা আপনার একটা আইকন। তো আপনি এটা অবশ্যই লোগোর কালারে নেবেন। লোগোর কালারে নেওয়ার পরে আপনি হচ্ছে এখানে 4টা কপি করবেন, নর্মালি 4টা কপি করে নেবেন। কপি করার পরে এই দুইটাকে ধরে অ্যালাইন করেন, তারপরে এটা এটাকে ধরে অ্যালাইন করেন, এটা এটাকে ধরে অ্যালাইন করেন, সবগুলোকে অ্যালাইন করবেন। ঠিক আছে, অ্যালাইন করার পরে বিষয় আছে, এই জিনিসগুলোকে ধরবেন, ধরে আবার এইটাকে অ্যালাইন করবেন। সবগুলোকে গ্রুপও করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো জি, জাস্ট হচ্ছে অ্যালাইন করে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, গেল আমাদের এখানে অ্যালাইনমেন্ট ডান। সো এগুলাকে সবগুলোকে আপনি লাস্ট মোমেন্টে চাইলে গ্রুপ করে দিতে পারেন, একটা গ্রুপে যেন থাকে আর কি, করে দিতে পারেন। এইবার কিউআর কোডের পালা। কিউআর কোডের মধ্যে আপনি চাইলে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আপনি এখানের মধ্যে নর্মালি একটা কিউআর কোড বসাইতে পারেন, একটু বড় করেও বসাইতে পারেন, একটু ছোট করেও বসাইতে পারেন, তবে চেষ্টা করবেন এইটার সাথে যেন অ্যালাইনমেন্টে থাকে। ওকে, এটার সাথে যেন অ্যালাইনমেন্টে থাকে। আমরা ফার্স্ট হচ্ছে এটাকে ইয়া করে নিই, কিউআর কোডের শেপটা নিয়ে নিই। আচ্ছা, এটাকে স্ট্রোক লাইনে কনভার্ট করব, স্ট্রোক লাইন অথবা হাইয়েস্ট 2 পিটি, এর বেশি না। এটা এটা হইলো। দেন আমরা হচ্ছে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, জাস্ট এক্সপান্ড। দেন আপনি জাস্ট গেস করে নেন যে এখানে একটা কিউআর কোড আছে, আমরা একটা কিউআর কোডের জন্য একটা ইয়া নিয়ে নিই, বক্স নিয়ে নিই।
ঠিক আছে, বক্স নিয়ে নিই অ্যান্ড হচ্ছে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, ধরেন 10টা, এখানে 10টা দিয়ে দেই, ভিউটা অন করি অ্যান্ড গাটারটা 0.001 রিভিউ দিয়ে দেখি কি আসে। আচ্ছা 0.001, তো 0.009 দিয়ে দেখি কি আসে। আচ্ছা চলবে, 0.009 রিভিউ। আচ্ছা ধরে নেন এখানে আমার একটা কিউআর কোড আছে, ঠিক আছে, আপনি ধরে নিতে পারেন এখানে আমার একটা কিউআর কোড আছে। সো এটা ধরে নিলেই এনাফ। আমি জাস্ট একটু কিউআর কোডের মতন করে দেওয়ার ট্রাই করি, যতটুকু করা যায় আর কি। জাস্ট হচ্ছে আমি এটাকে একটু কিউআর কোডের মতন বানানোর ট্রাই করি। আচ্ছা কিউআর কোডের মধ্যে এটাই, সরি কন্ট্রোল 2 লক করে নিই, সবগুলো লেয়ার লক করে নিলাম এন্ড কিউআর কোডের মধ্যে অ্যাজ ইউজার যেরকম থাকে এরকম করেই হচ্ছে একটু চওড়া করে দিই, এটাকে ধরি এন্ড এই পার্টটাকে ধরে আমরা জাস্ট হচ্ছে শিফট প্রেস করে এখানে অ্যালাইন করে দিই, গেল, তাই তো। এই পার্টটাকে ধরে এবার হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনাইট, 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 ইউনাইটের পর আমরা আচ্ছা ঠিক আছে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা হচ্ছে মাইনাসে যাব, টিভি অন করে নেই। আচ্ছা ক্যান্সেল, এটা এইভাবে হবে না, সো এটাকে হচ্ছে দেখি উপরে কোন একটা পার্ট রয়ে গেছে নাকি। আচ্ছা কন্ট্রোল C, কন্ট্রোল F, আমরা জাস্ট হচ্ছে একটু ছোট করে দেই, এটার কালারটা আমরা দিয়ে দিই হচ্ছে হোয়াইট কালার এন্ড আবার এটাকে ধরে কন্ট্রোল C, কন্ট্রোল F ফ্রন্টে কপি করে এটাকে ধরে হচ্ছে একটু ছোট করে দেই এন্ড এটার কালার দিয়ে দিই ব্লু কালারটা। ওকে, এন্ড আমরা এইটাকে ধরে কন্ট্রোল G, সরি কন্ট্রোল G করে দিয়ে গ্রুপ এন্ড এটাকে অল্টার প্রেস করে করে রাইট ক্লিক অ্যারেঞ্জ ইনটু ফন্ট সেম এজ আনলাম। এন্ড এখানে আপনি চাইলে হচ্ছে একটু মডিফাই করে করে হচ্ছে যদি চান যে আপনি কিউআর কোডের মতন করে বানাবেন, চাইলে বানাইতেই পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদেরকে ওই বুঝেই কাজ করতে হবে। যাক আমি আর বেশি ডিপে না যাই, অনেক অনেক টাইম লেগে যাবে যদি আমি কিউআর কোডটা প্রপার বানাইতে যাই তাইলে। হুম, দেখি এটাকে কি করা যায়। আচ্ছা জাস্ট নর্মালি মনে করেন এখানে একটা কিউআর কোড আছে, এবার এই পার্টটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল G দিয়ে আমরা গ্রুপ করে দিব এন্ড এই দুইটাকে ধরে আমরা অ্যালাইন করব সেন্টারে। ওকে, সেন্টার অ্যালাইন করার পর আমরা গ্রুপ করে দিই, এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিই। তারপর বিজনেস কার্ডটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে না? বিজনেস কার্ডটা আমাদের অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। এখন ফাঁকা ফাঁকাকে ভরার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা লোগোটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, লোগোটাকে একটু সাইডে কপি করে নিলাম। আরে কি আচ্ছা, ফাঁকা ফাঁকার পরে আমরা হচ্ছে এইখানের মধ্যে জাস্ট একটা লাইন টেনে দিই, লাইন টেনে দিয়ে সেই ইমেজ আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকে থেকে জাস্ট 2 পিটি করে দিই, 2 পিটি না 1 পিটি, আচ্ছা 2 পিটি করে দিই। 2 পিটি কি খারাপ লাগতেছে না? আচ্ছা 2 এর জায়গায় আমরা 1.5ও করতে পারি, 1.5 এন্ড আমরা রাউন্ড হেড করে দিলাম যাতে করে আমাদের এই হেডটা রাউন্ডেড থাকে। সো এটাতে আমরা কালার দিয়ে দিব এন্ড ফিল কালারটা অফ করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এই দুইটাকে ধরে, সরি এই দুইটাকে ধরে আমরা ফার্স্টটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, কন্ট্রোল G দেই, দেন আমরা এটাকে অ্যালাইন করে দিই। তাহলে আমাদের কিউআর কোডটা মোটামুটি একটু ডিজাইনটা একটু ভরা ভরা লাগছে। এইবার এই বিজনেস কার্ডটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসি, এটা কি পিছনেই আছে না? হ্যাঁ পিছনেই আছে। আমরা এবার এটাকে বড় করে দিই, একদম বড়, এন্ড বড় করে আমরা জাস্ট এইখানে প্লেস করে দিই, এখানে রাখি। আচ্ছা এতটুকু এনাফ আই থিঙ্ক সো। এটা রাখার পরে আমরা এটার হচ্ছে ট্রান্সপারেন্সি, এটাকে দেখি মাল্টিপ্লাই করলে কি হয়, কিচ্ছুই হইতেছে না।
স্ক্রিন করে দেখি, হবে না। ওভারলে করে দেখি, গুড, ওভারলেতে কিছুটা হইছে, কিন্তু ওভারলেটা আমাদের পোষায় নাই। সফট লাইট, নো। আচ্ছা, সফট লাইট তো দেইনি, হয় নাই। হার্ড লাইট, একই কথা। কালার ডজ, নো। হিউ, নো। স্যাচুরেশন, নো। কালার, নো। কালার বার্ন, নো। মাল্টিপ্লাই, আচ্ছা মাল্টিপ্লাই থাকুক, সমস্যা নেই, আমরা জাস্ট এটাকে লাইট কালার করে দিই, ঠিক আছে। আমরা জাস্ট এটাকে হচ্ছে একটু, আচ্ছা দাঁড়ান, সফট লাইট করে, সফট লাইট না, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অপাসিটিটা বাড়াই দিই, অপাসিটিটা 100-ই করে দিই। এখানের মধ্যে এই যে একটা একটা ছাপ চলে আসছে না, সো এরকম একটা ওয়াটারমার্ক টাইপ আমরা করতে পারি। ওয়াটারমার্কটা এইভাবে অতটা ভালো লাগতেছে না যদিও। উম, তারপর কোম্পানির লোগো ইউজ করা যেতেই পারে, সমস্যা নেই। আচ্ছা যাক, এখানে আমরা ইয়া করলাম, এখন আমরা কন্ট্রোলটা 2 দিয়ে সবগুলো লেয়ার আনলক করে নিব। সবগুলো আনলক করার পরে আপনি চাইলে এই ব্লিড এরিয়াটাকে কপি করে সামনে আনতে পারেন, অথবা এই আমাদের অ্যাকচুয়াল ডিজাইনটাকে কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিন টু ফন্ট করতে পারেন। তারপরে সবগুলোকে একসাথে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিতে পারেন। সো আমাদের এখানে কি হইলো, ক্লিপিং মাস্কটা হয়ে গেছে। এন্ড এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুবই সিম্পল, আমরা জাস্ট হচ্ছে এই লোগোটাকে কপি করব, এন্ড হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটাকে আমরা হচ্ছে করে দিব অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু টাইপের কালার। এন্ড আমাদের যে লোগোটা আছে এটাকে আমরা কন্ট্রোল V দিয়ে একটু বড় করে নিব, এন্ড কালারটা করে দিব কি হোয়াইট। হোয়াইট কালার করে দিয়ে আমরা জাস্ট বিজনেস, সরি, আমরা এই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমরা বিজনেস কার্ডের মিডলে অ্যালাইন করে দিব। আর একটু ছোট করতে পারি, এন্ড আপনি চাইলে এখানে কোম্পানির নেমটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। তো আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন ডান। এন্ড অনেক বিজনেস কার্ডে দেখবেন কিউআর কোডটা পিছনে থাকে, এন্ড লোগোটা হচ্ছে কাইন্ড অফ এইভাবে অ্যালাইনমেন্ট করে দেয় বা এইভাবে অ্যাটাচ করে দেয়। অনেক অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠানই আছে। সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটা করবেন সেইভাবে, এই আর কি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কারো কোনো কোশ্চেন থাকলে একটু মেসেজে জানান, আমার একটা ফোন আসছে, আমি এসে আপনাদের মেসেজটা ইয়া করতেছি, ঠিক আছে। আচ্ছা,
সো কোশ্চেন ছিল কার কার ক্লিপিং মাসের ব্যাপারটা আবার একটু দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি। মডার্ন বিজনেস কার্ড ডিজাইন কোনটা? ভাই মডার্ন বিজনেস কার্ড বলতে অ্যাকচুয়ালি আমরা নামে নামে মডার্ন, এখানে মিনিমালিস্ট ডিজাইন হইতে পারে। আমি যেটা ডিজাইন করছি একদমই সিম্পল ডিজাইন, কোনো এক্সট্রা কোনো শেপ নাই, এক্সট্রা কোনো ইয়া নাই। এখন আপনি যদি মোটামুটি ইন্টারন্যাশনাল মার্কেটে চেক করেন, সেই ক্ষেত্রে এই টাইপের ক্লিন বিজনেস কার্ডই বা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড গাইডলাইন ফলো করে ডিজাইনগুলোই অ্যাকচুয়ালি মার্কেটে ডিজাইন করা হয়। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা এরকম চায়। আপনি যে কোনো ফাইবারে যান, আপওয়ার্কে যান, দেখবেন উপরে রং চঙা বিজনেস কার্ড দিয়ে রাখছি, কিন্তু ভিতরে যে কি হয় সেটা অ্যাকচুয়ালি আপনার আমি প্রমাণ সহ দেখা দিই, আমার কোনো প্রবলেম নেই। দাঁড়ান এক সেকেন্ড, আমি হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে যদি একটু যাই, যাই না লগ ইন করা আছে কিনা, যদি লগ ইন করা না থাকে আমি লগ ইন করবো, প্যারা নাই। আচ্ছা লগ ইন করাই আছে আলহামদুলিল্লাহ। তো আমি গিগে, সরি আমরা অর্ডারে যাই। নর্মালি দেখেন অর্ডারে যাই, অর্ডারে যাওয়ার পর আমার কমপ্লিটেড অর্ডারে গেলে লাস্ট যে কাজটা আছে সেটা $15, ওকে ফাইন। এটাও ফোল্ডেড বিজনেস কার্ড, এটাও ফোল্ডেড বিজনেস কার্ড, এটাও ফোল্ডেড বিজনেস কার্ড। আচ্ছা এইটা মনে হয় হুদা কেমন করছে, এটা তো ঝামেলা। আচ্ছা নিচে যাই, এই যে এই কার্ডের যে ডিজাইনটা, এটা যদি আমি একটু ওপেন করি, ফাইনাল ইপিএস, ফাইনাল পিডিএফটা ওপেন করি। পিডিএফটা ওপেন করলে আপনি দেখেন এখানের মধ্যে আমি এই মাত্র যে কাজটা করছি সেম কাজটা কিন্তু এখানেই করছি। ওইখানে ডিজাইনটা একটু খালি খালি লাগার রিজন হচ্ছে, আমি যদি এআই এ যাই আমি কিন্তু কোনো আইকন ইউজ করি নাই, এই জন্য ডিজাইনটা একটু খালি খালি লাগতেছে। আমি অ্যাকচুয়াল কিউআর কোড ইউজ করি নাই, এই জন্য ডিজাইনটা একটু ব্ল্যাঙ্ক মনে হইতেছে। ঠিক আছে, আর আমরা এখানের মধ্যে একটা কারেকশন আছে, আমরা রিলিজ স্লিপিং মার্কস দিয়ে আমরা একটা কারেকশন করে নিই। এই যে এটা আছে না, শিফট কন্ট্রোল জি, শিফট কন্ট্রোল জি, দুইবার শিফট কন্ট্রোল জি দিলাম। এইটা এইটা আর এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে সেন্টারে অ্যালাইন করে দেই। দেন আমরা, এটা তো অলরেডি মিডলেই অ্যালাইন আছে, তো সমস্যা নাই। আমাদের এটার অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকলো, এন্ড আমরা হচ্ছে এটাকে sorry, এটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সো আমাদের জিনিসটা অ্যালাইনমেন্টটা প্রপার ভাবে থাকলো আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়। এন্ড এটার যে ব্যাপারটা, আমরা ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে যেটা করব, আমরা যে কোনো একটা শেপকে কপি করব। ফার্স্টে কপি, রাইট ক্লিক করে হচ্ছে আমরা পেস্ট করতে পারি। পেস্টে গিয়ে পেস্ট ইন ফন্ট, এই যে ফন্টে পেস্ট হয়ে গেছে, আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে যেতে পারি। এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে সবগুলোকে সিলেক্ট করে ধরে জাস্ট রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশন আসলো না কেন? ও এখানে কথা আছে, আমরা তো সবগুলো কি করে ফেলছি আনগ্রুপ, এগুলো ডিলেট হবে। এই যে এটা ঠিক আছে, এই সবগুলোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, এই যে আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেল। ওকে, সো ক্লিপিং মাস্কটা আপনারা মেইনলি এইভাবে করবেন। বুঝতে পারছেন ক্লিপিং মাস্কের পয়েন্টটা? আর একটু যদি এবার ফাইবারের দিকে যাই, একদম সেম সেম ডিজাইন, কিন্তু এখানে কালার থিমটা ফলো করা হয়েছে অ্যাকচুয়ালি ইয়ার মতন, তার ব্র্যান্ড গাইডলাইন ফলো করে করা হয়েছে। তারপর আরেকটা যদি যাই, এটাও মনে হয় বিজনেস কার্ডের ডিজাইন, এটাও তার ব্র্যান্ড গাইডলাইন ফলো করেই করা হয়েছে। এটা মনে হয় পিএনজি ফাইল, আচ্ছা পিএনজি ফাইল, এটা ফ্রন্টের। আরেকটা দেখি কি আছে, স্যার এটা ফ্রন্ট, এটা ইনসাইড। এখানে সে বলছে যে হচ্ছে তার এই ফ্রন্টের মধ্যে এইভাবেই থাকবে, তার ইনফরমেশন বেশি। এটা গেল একটা। তারপর এখানে আরেকটা আছে, এটাও ফোল্ডেড। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সে কালার থিম দিতে চাইছে, যেহেতু তার হচ্ছে রেস্টুরেন্ট টাইপের বিজনেস, সে এখানে দিতে চাইছে কি, সরি, সে এখানে দিতে চাইছে তার ইনফরমেশন গুলো সে যেভাবে দিতে চাইছে আমি অ্যাজ ইট ইজ সেভাবে বসাচ্ছি। এন্ড ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা থিম ফলো করা, এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের মধ্যেই হচ্ছে তার ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। বুঝতে পারছেন নাকি কোনো কোশ্চেন আছে? সেম এজ ফটোশপের মতনই, কিন্তু আমাদের এইখানে কাজ করাটা একটু সহজ। ঠিক আছে, আমাদের এটা নিয়ে অতটা প্যারা খাইতে হয় না। সো প্যারা যেহেতু খাইতে হয় না, সো মোটামুটি ইয়া পাবেন। আর ক্লায়েন্ট আপনাকে খুব ক্লিন ক্লিন আইডিয়াই দিবে। ক্লায়েন্টকে কি ফাইল দিতে হবে? ক্লায়েন্টকে মেইনলি আমাদের মকআপ ফাইল, এরকম প্রেজেন্টেশন ফাইল দেওয়া লাগে। এটা যদিও ফোল্ডেড বিজনেস কার্ড, এটা 4 পার্টের বিজনেস কার্ড, তখন আমরা আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা, কিন্তু সাইজটা বড় হবে, এটার বিষয়টা ভিন্ন। নর্মালি আমাদের আর্টবোর্ড দুইটা নিয়ে আপনি হচ্ছে মকআপ ফাইল দিবেন, পিএনজি ফাইল দিবেন, পিডিএফ করে দিবেন, ইপিএস দিবেন, এবং এআই ফাইল দিবেন। এআইটা হচ্ছে মেইনলি সোর্স ফাইল। ঠিক আছে, এআইটা হচ্ছে সোর্স ফাইল, এগুলো দিবেন। আচ্ছা আমি যদি ফাইবারে যদি একদম ইয়াতে যাই, রুট লেভেলে যাই, আমরা সুইচ টু বাইং এ যাই, বাইং থেকে আমরা একটু দেখে আসি
বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ দেই, যদি বিজনেস কার্ড ডিজাইন গুলো একটু ফলো করি, দেখেন এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট, ওই মানদাত্তার আমলে কেউ একজন করছিল, ওইটার দিয়েই চলতেছে, ওইটা দিয়েই চলছে, চলবে। এখন এগুলা হচ্ছে মডার্ন, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি মডার্ন বিজনেস কার্ড। দেখেন একদম কিচ্ছু নাই, ক্লিন, একদম ফ্রেশ, এগুলো মডার্ন। এখন আমাদেরকে গুগলে সার্চ করলে মডার্ন বিজনেস কার্ডে শো শো করা হচ্ছে এগুলা। এটা মডার্ন, এটা মডার্ন, এটা মানতে হবে, এটা মডার্ন, এটাও মডার্ন, গুড, এটা এগুলো ভালো ডিজাইন, টপ রেটেড সেলার, মাস্ট বি ভালো ডিজাইন তো হবেই। সো প্রফেশনাল গট ইট, তোমার 10% ডিসকাউন্ট আমার দরকার নাই। এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি চলে না, এই ডিজাইনগুলো হচ্ছে, এগুলো মডার্ন ডিজাইন তো নাই, এগুলো হচ্ছে এখন আর কেউ খায় না। হ্যাঁ, সব ডিজাইনই ভালো ডিজাইন যদি ক্লায়েন্ট পছন্দ করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, ক্লায়েন্টের পছন্দের উপরে আমাদের ডিজাইন ফেল। আমরা যত খারাপ ডিজাইনই করি, ক্লায়েন্টের পছন্দ হইলে ওটা ওকে, আর আমরা যত ভালো ডিজাইনই করি, ক্লায়েন্টের পছন্দ না হইলে এটা ভালো না। সো এটা নিয়ে আফসোসের কোনো কারণ নেই। এমনও হইতে পারে খারাপ ডিজাইনও একদম $1000 কন্টেস্ট বা $1000 প্রজেক্ট পাইতেই পারে, অঘটন ঘটতেই পারে, এটা বড় কোনো ইস্যু না, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের বিজনেস কার্ডের ব্যাপার। কারো কি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে একটু জানান, আমি সবার মাইকটা অন করে দিচ্ছি, ঠিক আছে। বাট একজন একজন করে হ্যান্ড রেজ করবেন, আমি হচ্ছে সবার কথাই শুনবো, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। কেউ হ্যান্ড রেজ করে না, আচ্ছা। মিমাপুর হচ্ছে দারাজের লোগো, আমার মনে আছে, তাই তো? মাইক তো অন করা যাবে। দারাজের লোগোটা যদি হচ্ছে আমি ইয়া করি, আচ্ছা তোফায়েল ভাই বলেন, আমি এই ফাঁকে দারাজের লোগোটা নিয়ে আসি। ধরেন আমরা যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করি, হ্যাঁ, হুম, সেক্ষেত্রে ফাইবারে যখন আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্ট করে দিছি, সেটা ডিজিটাল মার্কেটিং এর উপর, সেটা হ্যাঁ। আমরা করছি, অনেকে করছি। এখন এইখানে কি এটারও কি আলাদা গিগ দেওয়া যাবে? আপনি বা মাল্টিপল স্কিল নিয়ে ফাইবারে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আচ্ছা। মাল্টিপল স্কিল নিয়ে করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, আমার মতে শুরুতে একটা নিয়ে থাকাটাই বেস্ট। আপনি হুম। যদি দুইটা তিনটা একসাথে নেন, ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে কনফিউজড হয়ে যাবে যে আমি ওরে দিয়ে কাজ করাবো, অ্যাকচুয়ালি আমি ওরে দিয়ে কি কাজ করাবো, রাইট। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। সো আপু এখানে আমি একটা নাদিয়া আপু দেখেন, আমি হচ্ছে এখানে একটা ইয়া নিছি, দেন আমি এখান থেকে এটাকে কাট করে নিব। আমি যতবারই নিতেছি ততবারই ইন্টার প্রেস করে কিন্তু আমি পেন টুলটাকে রিলিজ দিয়ে দিতেছি। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে ধরলাম, ধরার পর আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, আমাদের ডিভাইড হয়ে গেছে। এখন আমাদের এই পার্টটা হচ্ছে সমস্যা, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করি, এই পার্টটা, তাই তো? এখন আমরা এই দুইটা পার্টকে ধরে জাস্ট হচ্ছে রিফ্লেক্ট টুলে যাই, কই গেল, রিফ্লেক্ট টুলে যাই, অল্টার প্রেস করে ধরি, আমরা এইখানে রিফ্লেক্ট, সরি, আমরা এই পয়েন্ট থেকে রিফ্লেক্ট করে দিয়ে দেখি কি হলো, রিফ্লেক্ট হয় না কেন? ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখি, 30, মেবি 30, আচ্ছা 30 না, মেবি 0 ডিগ্রি, ভুলে গেলাম তো আমিও, 180 মনে হয় প্রিভিউ। আচ্ছা 180 দিলে হবে না, আমাদের মনে হয় 30 দিতে হবে। হুম, কপি দিব, আচ্ছা 30 না, And আচ্ছা একটু অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখি তো কতটুকু অ্যাঙ্গেলে হয়, 301 ইয়া, আচ্ছা ওকে ফাইন। আমরা রিফ্লেক্ট তুলে যাব, অল্টার প্রেস করে এই পয়েন্ট থেকে 331, 32, 30, 30, 30 কপি দেই। হ্যাঁ, 331 দেওয়ার পরে আমাদের এখানে কপি হয়ে গেল। আমরা জাস্ট এইখান থেকে এটা ডিলিট করে দিই, দেন আপনার দারাজের লোগো রেডি।
বুঝতে পারছেন আপু? জাস্ট এখানে অ্যাঙ্গেলটা আপনার জানতে হবে যে কতটুকু অ্যাঙ্গেল এটাকে আপনি রিফ্লেক্ট করতেছেন, আর একটা কর্নার থেকে ধরবেন। যখন আপনি মিডলে ধরবেন তখন হচ্ছে ঝামেলা করবে। এন্ড যদি আমি এটা টপে ফেলে দেখি যে কতটুকু কি ম্যাচ হয়েছে কিনা, মোটামুটি ম্যাচ হয়েছে। অ্যাকচুয়ালি ওদের অ্যাকচুয়াল যে সাইজ, ওইটা আমাদের পক্ষে জানাটা একটু কষ্টকর। মানে এখানে কিছু কাজ আছে। লাইক ধরেন আমি যে এখানে একটা ডিলেট করলাম না, এই শেপটা যে ডিলেট করলাম, এই শেপটা ডিলেট না করে এটাকে ধরে আমার যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আমরা জাস্ট এটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল করার পরে এবার আমরা সম্পূর্ণটাকে ধরি, ধরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলটা নিব। দেন আমরা এটাকে শেপটা ইয়া করে দিব, ওইটা যা আছে তা থাকুক, সমস্যা নাই। দেন আমরা হচ্ছে এই মিডলটাকে ডিলিট করে দিব। দেন কিছুটা আমাদের এই যে এই এরিয়াটার মতন ম্যাচ করবে। দেখেন এই জায়গাটা ক্লোজ আছে, এই জায়গাটাও ক্লোজ আছে, কিন্তু এই জায়গাটা রাউন্ডেড। ওকে, এন্ড পুরোটাকে ধরে আপনি চাইলে ইউনাইট করে দিতে পারেন। দেন এটা আমাদের দারাজের লোগো ডান। বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি। আহ, আপনি বলেছিলেন না যে ফাইবারে অনেক স্ক্যাম থাকে আর কি, স্ক্যাম ক্লায়েন্ট থাকে, তো আমি এটা বুঝবো কিভাবে? ক্লায়েন্ট আপনার সাথে সে যদি অর্ডার প্লেস করে তার মানে সে স্ক্যামার না। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এসে মেসেজ দেয়, এসে বলে যে আমি তো তোমাকে অর্ডার করতে চাচ্ছি, কিন্তু আমি তো এই জায়গাটা বুঝতেছি না, একটা স্ক্রিনশট দিচ্ছে ধরেন, এই জায়গাটা বুঝতেছি না, ওইখানে লেখা আছে, ক্লিয়ারলি লেখা আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে সে। সো ওইটা 100% একটা স্ক্যামার। ওকে জাস্ট কিভাবে আমি সাহায্য করি, আমি ওকে $1,000 $2,000 প্রজেক্টের কাস্টম অর্ডার দেই আর কি। যে সে সে ওটা দেখার পরে বুঝতে পারে যে তার স্ক্যাম ধরা পড়ে গেছে, সে আর আমার সাথে কোনো রেসপন্স করে না। বিষয়টা হচ্ছে এই জায়গায়। কিন্তু ওই স্ক্যামার গুলোতে যদি আপনি মেইল অ্যাড্রেস দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এই একটা ওয়ে স্ক্যামার চেনার। আরেকটা স্ক্যামার আছে, এক ক্যাটাগরি স্ক্যামার আছে, সেটা হচ্ছে আপনার কাছে সুন্দর মতন সে অর্ডার প্লেস করবে। বুঝছেন? অর্ডার প্লেস করবে, আপনাকে দিয়ে সে কাজটা সবকিছু করাবে। করানোর পরে হুম। সে জাস্ট আপনাকে বলবে আপনার ডিজাইনটা আমার ভালো লাগে নাই, আপনি কি করছেন, আমার এটা ভালো লাগতেছে না। এটা বলে সে যেটা করবে, সে জাস্ট আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। এখন এরা এরা কারা? এরা হচ্ছে ফাইবারেরই কিছু ফ্রিল্যান্সার, যারা হচ্ছে ডিজাইন কনসেপ্ট পাইতেছে না বিধায় সে মাল্টিপল জায়গায়, আপনি একটা জাস্ট তার কাছে একটা মুরগি, আপনাকে দিয়ে একটা কনসেপ্ট ডিজাইন করে নিল, এন্ড ওই কনসেপ্টটা সে তার ক্লায়েন্টকে দেখাইলো। ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভাল দিছে, ওকে ফাইন, এবার আপনার অর্ডার রিজেক্ট করে দিছে সে। আপনার ডিজাইন কনসেপ্ট সে অলরেডি দেখে ফেলছে, আর ক্লায়েন্ট ওটা অলরেডি পছন্দ করে ফেলছে। সো আপনার থেকে ডেলিভারি নিলে আপনাকে পেমেন্ট দিতে হবে। সো আপনার অর্ডার ক্যান্সেল করে দিল, সে এটা নিজে ডিজাইন করে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিল। মাঝখানে হয়তোবা তার $1 মতন চার্জ বা $2 মতন চার্জ কাটছে, এটা তার সমস্যা না, এটা তার ইনভেস্ট। সে ডিজাইন কনসেপ্টটা পেয়ে গেল, কিন্তু ক্লায়েন্ট থেকে সে মোটামুটি $30-40 নিয়ে নিছে। এই ধরনের একটা স্ক্যামার আছে ফাইবারে। তাহলে তাহলে তো এটা মানে আমার ক্ষতি হলো না, যে আমি তো এটা তাহলে। আপনার টাইম নষ্ট হইলো, এন্ড আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা ক্যান্সেলেশন অ্যাড হইলো। লাইক আমার ফাইবারের মধ্যে যদি আপনি দেখেন, এখানে খেয়াল করবেন যে এখানে একটা ক্যান্সেলেশন লেখা ছিল। সুইচ টু সেলিং এ যাই, মাই বিজনেস, গিগ, সরি গিগ না, অর্ডারে যাই। আমার সাথে এই স্ক্যামটা হয়েছে, এই যে ক্যান্সেল। হুম। তাকে তার ডিজাইন দেওয়ার পরেও সে হচ্ছে আমাকে বলছে তোমার ডিজাইন আমার একদমই পছন্দ হয় নাই, আমার খুব আর্জেন্ট দরকার, এটা বলে ক্যান্সেল করে দিছে। যাক ভাই, ক্যান্সেল করছো, এটাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দেখতে পারেন সে $25 অর্ডার প্লেস করছে আমার কাছে। এখন $25 অর্ডার প্লেস কেন করছে? আপনার যত বড় অ্যামাউন্ট আপনি ফাইবারে অর্ডার প্লেস করবেন, তত আপনার ক্লায়েন্ট হিসাবে কমিশনটা বা চার্জটা কম দেওয়া লাগবে। নর্মালি ধরেন আপনাকে যদি আমি $5 একটা অর্ডার প্লেস করি অ্যাজ এ ক্লায়েন্ট, আমার ফাইবারকে পে করতে হবে ইন টোটালে $9। ইন টোটালে $9, $9 বা $8 ধরেন, $8। এখন ফাইবার ক্লায়েন্টের থেকে এক্সট্রা নিল কত? $3। আবার আপনি যে ফ্রিল্যান্সার, আপনি কাজ করছেন, আপনার থেকে চার্জ করছে 20%, দ্যাট মিনস $1। তো আপনি পাইলেন হচ্ছে $4, আর আমি পাইলাম $4, সমান সমান। তো যত বড় বাজেট হবে, ক্লায়েন্টের বাজেট যদি $100 হয়, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে জরিমানা দিতে হবে মনে করেন মোটামুটি কত আর কি, এই যে ফাইবারকে কমিশন যেটা দিতে হয় আর কি, সেটা হয়তো বা $5 বা $6 ঊর্ধ্বে যাবে না। বুঝতে পারছেন? আমি নর্মালি যদি একটু দেখাই, আমি একটু একজন ফ্রিল্যান্সারকে যদি অর্ডার প্লেস করি দেখাই,
ধরেন একটা লামসাম একটা পাবলিক অর্ডার প্লেস করি, কারণ টপ রেটেড পাবলিক অর্ডার প্লেস করে ঝামেলা। ইউ মে লাইক, আচ্ছা আমরা সার্চ করেই বের করি, বিজনেস কার্ড ডিজাইন তো একদম নিউ সেলার একটা বের করি, সেলার ডিটেলসে গিয়ে নিউ সেলার, দেন অ্যাপ্লাই। যার রিভিউ নেই, অ্যারে অ্যারে চুজ করি। ধরেন আমি আর এখানে $5 অর্ডার প্লেস করব, ঠিক আছে? $5 অর্ডার প্লেস করব, বা প্রিমিয়াম যাই হোক, $5 কন্টিনিউতে যাই। আর এইখানে দরকার এইখানে দেখেন কন্টিনিউ উইথ $5 যদি দেই, নর্মালি এখান থেকে যদি কন্টিনিউ উইথ $5 যদি যাই, এইখানে দেখেন আমার কত দিতেছে, প্রায় $9, $8.78। সার্ভিস ফি হচ্ছে 3.78। হুম। জাস্ট বুঝতেছেন, এটা আমি লিভ দিই, কারণ আমি তো তাকে অর্ডার করব না। এখন এইখানে কাস্টম অর্ডারের অপশনটা যেন কই আছে, কাস্টম অর্ডারের অপশনটা পাইতেছি না। কাস্টম অর্ডারের অপশনটা হচ্ছে যে ওইখানে আপনার যত বড় অ্যামাউন্ট হবে, লাইক আমরা যদি প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামে গিয়ে তারা হচ্ছে কন্টিনিউ করি, দেখেন এইখানে সে কত ডলার চার্জ করে, ওইখানে কিন্তু 3.78, এখানে দেখেন 4.33। বেশি বেশি, ওইখানে 3.78 আর এখানে জাস্ট সামান্য একটু বেশি। এটা যত বাড়বে তত সার্ভিস চার্জ কমবে, এই হচ্ছে ফাইবারের নিয়ম। তো তারা বড় অর্ডারও প্লেস করতে পারে, প্লেস করে আপনার থেকে এই কাজটা করতে পারে। এটা কিভাবে চিনবেন? ফার্স্ট অফ অল তাদের রিভিউ নাই, বা রিভিউটা হচ্ছে কি জানেন, হয় বাংলাদেশি রিভিউ অনেক বেশি, অথবা হয়তোবা ধরেন নাইজেরিয়ান রিভিউ বেশি, পাকিস্তানি রিভিউ বেশি। তো ওইসব প্রোফাইলগুলো হচ্ছে মেইনলি রিভিউ সেল করে, প্লাস হচ্ছে এইসব স্ক্যাম করে। আর আমার সাথে যে কাহিনীটা ঘটছে, সে হচ্ছে একজন নাইজেরিয়ান স্ক্যামার, কারণ সে যেই কোম্পানির লোগো আমাকে দিয়েছে বা যেই কোম্পানির ডিজাইন আমাকে করতে বলছে, সেই কোম্পানিটা মূলত নাইজেরিয়াতে অবস্থিত। এটা আমার করার আগে বোঝা উচিত ছিল, আমি জাস্ট তার অর্ডারটা নিতাম না, ওইটাই ভালো ছিল। মাঝখান থেকে আমার ইয়ার মধ্যে একটা ক্যান্সেলেশন চলে আসছে আর কি, ক্যান্সেলেশন রেট আমার একটু বাইরে গেছে, একটু কমে গেছে। আমার ক্যান্সেলেশন রেট 0% ছিল, এটাতে একটু বাইরে গেছে, অ্যাড হয়েছে। তো আমি যদি এটাতে যাই, তার নামটা একটু খেয়াল করি, নামটা অন্য পেজে ওপেন করি। 1 উইক আগে সে একটা অর্ডার প্লেস করছে, দেখতে একদম রিয়াল লাগে না? সবগুলো হুম। রিভিউ রিয়াল, তাই না? এরা হচ্ছে রিভিউ সেলার, এরা মেনলি রিভিউ সেলার। কান্ট্রি কি? ইউনাইটেড স্টেট। এখন আমি একটু যাই তার অর্ডারের দিকে যাই, যদি গিভ মি নিউ কনসেপ্ট, লোড মোডে যাই, সে আমাকে রিকোয়ারমেন্ট দিছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, নট অ্যান্সার। তার অ্যাপ নেমটা দেখি, দাঁড়ান। আচ্ছা, কনফ্লিক্ট, কনফ্লিক্ট অ্যাপ, এটা যদি সার্চ করি, এই অ্যাপটা মূলত নাইজেরিয়াতে অবস্থিত। এই অ্যাপটা নাইজেরিয়াতে অবস্থিত। এটা অ্যাড্রেস ট্যাড্রেস কিচ্ছু হয়তো বা ওয়েবসাইটের মধ্যে আমি পাবো না। এটা নাইজেরিয়ান, একবার দেখছিলাম যে হচ্ছে ওখানে লেখা ছিল, ওয়েবসাইটের মধ্যে লেখা ছিল যে নাইজেরিয়ান। আর এগুলো সব ইনফরমেশন ফেক। আপনি ওনার নামে রিপোর্ট করতে পারবেন না যে এরকম আমি কোনো ডিজাইন দিয়েছি? ভাবেই না। ফাইবার যারা ক্লায়েন্ট হিসেবে কাউন্ট করে তারই মাথায় তুলান আছে, ফ্রিল্যান্সারের কোনো ভ্যালু ফাইবারের কাছে নাই। আর আপওয়ার্কের কাছে ক্লায়েন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার দুইজনেরই ভ্যালু আছে, ফ্রিল্যান্সারেও সেম। কিন্তু ফাইবারের মধ্যে ক্লায়েন্টই সবকিছু। এবার ক্লায়েন্ট যত ভুল ইচ্ছা তত ভুল করুক, লাভ নাই, ক্লায়েন্টই সঠিক, আপনি রং। দেখেন এই যে ফেসবুক আইকনগুলো সবগুলো ডেমো, লিঙ্কডইনটা কাজ করতেছে, ইনস্টাগ্রাম কাজ করতেছে না, ইউটিউবও কাজ করতেছে। আচ্ছা, তার মানে আমি এটা প্রতিবার দেখে নিব, মানে যে আমার কাছ না, থেকে অর্ডার এইভাবে করছে। আপনার দেখার কোনো সুযোগ নেই, আপনার অর্ডার পেলে আপনার করতেই হবে। আপনি ক্যান্সেল ওকে। করবেন, আপনি আর অর্ডার পাবেন না। এগুলা নিয়ে চিন্তা করে অ্যাকচুয়ালি লাভ নেই, অর্ডার আসছে করতে থাকবেন, শেষ। স্যার আমি আপনার কাছে একটা জিনিস শেয়ার করি, যদি হ্যাঁ, একটু হেল্প করতেন। আমি আপনার কাছে মেসেজে দুইটা ছবি পাঠাইছি, হ্যাঁ। তো এটা একটা ফিস্ট ডিজাইন ছিল, যে অ্যাওয়ার্ডের, যেটা আর কি হুম, মেসেজে, মানে এই চ্যাটে আর কি, জুমের চ্যাটের মধ্যে। হ্যাঁ, বুঝতে পারছি। ফার্স্ট হলো আমার ডিজাইন, তো সেকেন্ডটা হলো মেইন আর কি। তো আমি ইলাস্ট্রেশনই করছি, তো ওদের লোগো অ্যাড সবকিছুই বসাইছি, সে বয়কে দিয়েই করছি প্রিন্টের কাজে। But তবুও কেন জানি আমার কেন আর কি এরকম হলো আর কি, মেইন ডিজাইনের কালারটা কেন হলো না, আমি এটা বুঝলাম না।
এখানে ব্যাপার আছে, ব্যাপার যদি মেইন ডিজাইনটা হচ্ছে ক্যাপচার করা ইমেজ। আচ্ছা আচ্ছা মেইন ডিজাইনটা হচ্ছে ক্যাপচার করা ইমেজ, এটা ছবি তোলা। এইটার হুম, হুম, কালারটা আপনার সাথে কখনোই ম্যাচ করবে না। রিজন আছে, কারণ এটা যেটাতে প্রিন্ট হয়েছে ওইটা একটা হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনিয়াম ফয়েল টাইপের একটা ম্যাটেরিয়ালের মধ্যে প্রিন্ট হয়েছে, অথবা ওকে গ্লসি টাইপের একটা পেপারে প্রিন্ট হয়েছে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, লোগোটা সে কালার দিছে কি ব্ল্যাক করে দিছে বা গ্রে টাইপের কালার হ্যাঁ করে হ্যাঁ দিছে। এই যে লোগোটা তো ছিল ব্লু কালারের মধ্যে, তো আমি তো CMYK দিয়ে করছি যেটাই ছিল। আচ্ছা, এখানে আবার কথা আছে, এটা প্রিন্ট করতে গেলে এটা অ্যাকিউরেট আসবে না, কারণ হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে। আপনার যখন এই ক্রেস্ট টাইপের আইটেম গুলোতে যখন প্রিন্ট হয় মূলত, এই যে এই টাইপের কালার গুলো যখন, দাঁড়ান আমি দুইটাকে একসাথে সেপারেট করে দিই, আলাদা আলাদা করে দিই, দুইটা পাশাপাশি রাখলে বোঝা যাবে। একটু বড় করে দেই, ভুলগুলো বলি আর কি। ভুল না, অ্যাকচুয়ালি আপনার ডিজাইন তো ঠিক আছে। মেইন প্রবলেমটা হচ্ছে কি, এটা হচ্ছে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে তোলা ছবি, আর এটা আপনি নিজে করছেন, দুইটা যে ম্যাচ করবেন হ্যাঁ এটা শিওর শট জানা কথা। হ্যাঁ, ফন্টে তো কিছু এদিক ওদিক আছে, লাইক হচ্ছে আপনি যে ফন্টটা ওইখানে ইউজ হয়েছে আর এখানে যে ফন্টটা ইউজ হয়েছে এইটা অ্যাকচুয়ালি সেম না। সেম না, হ্যাঁ। বাট এটা কেন হলাম, মানে আমি তো ডিজাইন তো ঠিকই, মানে সেম এইটা ফন্টই আপনার দেখলাম যে ভিজুয়ালি এখানে তো ফার্স্টেই যেটা নজরে পড়তেছে, কালার আলাদা। ডিজাইন হ্যাঁ তো সেমই কালার। হয়েছে, কালারটা আলাদা, এই জন্য ডিজাইনটা ফার্স্টেই সেপারেট হয়ে গেছে। সেকেন্ড, ফন্ট ম্যাচ করতেছে না। আপনার এই যে মেহরাজ আরিফ যেটা, এই ফন্টটা কাছাকাছি হয়তোবা সিমিলারই দিছেন, কিন্তু প্রেজেন্টেড টু এন্ড নিচের লাইন যেগুলো আছে একটারও ফন্ট সিমিলার না। সিমিলার না, হ্যাঁ। তবে হাইটেক ফ্যামিলি ফন্টটা সিমিলার লাগতেছে আমার কাছে। হাইটেক ফ্যামিলি এটা ঠিক আছে, অ্যান্ড হুম, সেপ্টেম্বর 15 এটাও সিমিলার, কিন্তু কমপ্লিমেন্ট ফ্রম, তারপরে হচ্ছে বাকি যা যা টেক্সট আছে একটাও ম্যাচ করতেছে না। অ্যান্ড এখানে একটা কথা এবার আছে, নামের নিচের যে সাইজটা, নামের নিচের লেখা ফন্ট আর উপরের ফন্ট, দুইটা ফন্টই কিন্তু ইয়া না, কি বলে, সাইজটা সেম না, অ্যান্ড অ্যালাইন সাইজটা একটু বড়, কিন্তু হুম, হুম। লাইট কালার আর ওইটা হচ্ছে ডিপ কালার, এই জন্য আপনার কাছে আলাদা মনে হইতেছে, এই আর কি। এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি ওরা চেঞ্জ করছে, আমি এতটুকু বুঝতে পারতেছি না। আপনি কি এই ডিজাইনটা প্রিন্ট করার পরে এটা আসছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যে ডিজাইনটা দিয়েছি, যে আপনি ডান সাইডে যেটা রাখছেন, এটাই হ্যাঁ, দিয়েছি আমি। তো হ্যাঁ। এরপর আমি বলছিলাম যে আমার একটা ছবি তুলে পাঠাও, হ্যাঁ। তারপরে আচ্ছা, উনি আমাকে ছবি তুলে এইটাতে পাঠাইছে। এইটাতে তাহলে যে প্রিন্ট করছে, এটাতে যে প্রিন্ট করছে সে অ্যাকচুয়ালি যেই জায়গায় যেই ধরনের ফন্ট হয় সে এটাকে কারেকশন করে নিছে, এই জন্য এটা আলাদা আসছে। ওকে ওকে, মানে ও ফন্টটা চেঞ্জ আমি করে আমি নিছে এতক্ষণ এটা। বুঝি নাই, আমি ভাবছি যে হচ্ছে আপনি হয়তো এটা দেখে ডিজাইন করছেন। এই লাস্ট টাইমে এসে বুঝলাম না না, আপনার দেখে ডিজাইন অ্যাকচুয়ালি প্রিন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ডিজাইনটা প্রিন্ট হয়েছে, এন্ড এটা আলাদা হওয়ার কারণ হচ্ছে, এটা যারা প্রিন্ট করে, যারা এগুলো নিয়ে কাজ করে, তারা তো একটু মোটামুটি এই লাইনে এক্সপার্ট, তারা হচ্ছে যেখানে যেটা ইউজ হয় সেখানে সেটা কারেকশন করে নিছে, এই জন্য আপনার হচ্ছে এটা একটু অন্যরকম আসছে আর কি, এছাড়া কিছুই না। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছিলাম যে CMYK দিয়ে তাও কেন আর কি, যে ওদের যে লোগোটা এটা কেন ব্ল্যাক হয়ে গেল, এই না, জন্য ওরা আর কি কালার এটা চেঞ্জ নিয়ে করে নিছে, ওরা কালারটা কালার চেঞ্জ। চেঞ্জ করে নিছে, যাতে করে এক্সাক্ট ফয়েলটার মধ্যে যেন ইয়াটা হয়, প্রিন্টিংটা সুন্দরভাবে বসে, এই আর কি। এন্ড আপনার ওকে। টেক্সটের কালারও তো চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের কালার আরো ডিপ করে দিছে। হুম 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 হুম, অনেক ওরা কিছুই চেঞ্জ চেঞ্জ। করছে, ওরা চেঞ্জ করে নিছে আর কি, এই তো। ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রেখে দিচ্ছি, কোশ্চেন থাকলে বলতে পারেন। হোমওয়ার্ক গুলা কি দেখবেন? হ্যাঁ, ভাইয়া 11টা 50 বেজে গেছে, আজকে তো একটু লেট হয়ে গেল। ফোর কালার পয়েন্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ সেম তো হইতে পারে, এই সবগুলো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখে দিব, সমস্যা নেই। সো সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।